আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টপিক তো রিউমাটোলজি আর তার সাথে ইনফেকশাস ডিজিজেস আর পয়জনিং। অনেকগুলা টপিক আছে। তো আমরা একটার পর একটা পড়ে ফেলবো। মোটামুটি আমরা এই ক্লাসগুলা তোমাদের জন্য এমনভাবেই সাজিয়েছি যাতে ফাইনাল প্রফের আগে একটা রিভিশন হয়ে যায় এবং যেই টপিকগুলা থেকে স্যাররা বেশি ধরেন এবং পরীক্ষা যেগুলার কারণে দেখা যায় ফেল হয়ে যায়, হ্যাঁ? এখন তো আসলে সবকিছু একদম প্যাথোলজি সহ বুঝে, বুঝে পড়ার সময় নাই আমাদের। এখন যেই টপিকগুলা একদম মোস্ট ইম্পোর্টেন্ট 5 স্টার, 10 স্টার ওগুলা আমরা একটু ভালো করে পড়বো এবং ওগুলা যাতে কোনোভাবেই ভুল না হয় এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো আজকের ক্লাসটা আমি শুরু করি। ১ম এ আমরা রিউমাটোলজি পড়বো। এরপরে ইনফেকশাস ডিজিজ এবং পয়জনিং, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে। তো রিউমাটোলজি থেকে আমরা কিছু রিটেনের কোয়েশ্চেন দেখব। তারপরে ভাইবার কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, রিটেনের মধ্যে আমি যতটুকু তোমাদের কোয়েশ্চেন গুলা দেখলাম, এর মধ্যে রিসেন্টলি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা পলি আর্থ্রাইটিস এর কোনো সিনারিও দিয়ে বেশ কয়েকটা কোয়েশ্চেন আসছে। এরপরে অস্টিও আর্থ্রাইটিস থেকে কিছু কোয়েশ্চেন আসছে, অস্টিওপোরোসিস থেকে একটা কোয়েশ্চেন আসছে, আর লো ব্যাক পেইন থেকে একটা কোয়েশ্চেন আসছে, আর মনো আর্থ্রাইটিস থেকেও দেখলাম একটা কোয়েশ্চেন আসছে, হ্যাঁ? তো রিউমাটোলজি থেকে যে খুব বেশি কোয়েশ্চেন আসছে এরকম না, ঘুরে ফিরে তোমাদের পলি আর্থ্রাইটিস কিংবা মনো আর্থ্রাইটিস থেকে একটা সিনারিও দিয়ে কোয়েশ্চেন বেশি আসছে, কিন্তু ওভারঅল যে খুব ডিপে কোনো কোয়েশ্চেন আসছে সেরকম কিছু না, হ্যাঁ? তো আমরা একটু কোয়েশ্চেন গুলা ডিসকাস করি, যেমন একদম রিসেন্টলি এই কোয়েশ্চেনটা আসছে যে 35-year-old woman presented with pain and swelling of the multiple joints for 3 months. হ্যাঁ? এখানে এ নাম্বার কোয়েশ্চেনটা যে আমরা কি কি ক্লিনিক্যাল ইনফরমেশন সার্চ করব যে ইটিওলজির জন্য, ঠিক আছে? হোয়াট দ্য ক্লিনিক্যাল ইনফরমেশন ইউ উড সার্চ ফর দ্য ইটিওলজি। এবং সেকেন্ড কোয়েশ্চেনটা কি? সেকেন্ডটা হাউ উড ইউ ইনভেস্টিগেট হার। আচ্ছা, তাহলে আমাদের সিনারিওতে যে বলছে যে পেইন আর সোয়েলিং অফ দ্য মাল্টিপল জয়েন্টস ফর 3 মান্থস, তাহলে বোঝা যাচ্ছে এটা একটা পলিআর্থ্রাইটিসের সিনারিও দেওয়া হয়েছে। তাহলে আমরা যখন এ নাম্বার কোয়েশ্চেনটাতে কি বলেছে, আমরা কি কি ক্লিনিক্যাল ইনফরমেশন নিব, তাই না? তো গত ক্লাসেও আমি বলেছিলাম যখনই ক্লিনিক্যাল ইনফরমেশন এরকম প্রশ্ন থাকবে তখন আমরা হিস্ট্রি আর এক্সামিনেশন এভাবে লিখব। কিন্তু ইটিওলজি, তাহলে আমাদের মনে রাখতে হবে পলিআর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা কি কি গিয়ে মাথায় রাখবো, কি কি ডিডি আসতে পারে, তাই না? তাহলে পলিআর্থ্রাইটিসের জন্য আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, সোরিয়াটিক আর্থ্রাইটিস, তাই না? তারপর এসএলই হতে পারে, তারপরে এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস হতে পারে, তারপর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এগুলো কিন্তু সবই গিয়ে পলিআর্থ্রাইটিস। তাহলে আমরা যখন এই অ্যান্সারটা দেখব, তাহলে আমরা প্রথমে কিভাবে লিখব? এ নাম্বার কোয়েশ্চেনটা যখন আমরা সলভ করব তখন আমরা লিখার সময় প্রথমে লিখব হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে আমরা কি কি হিস্ট্রি নিব? এটা কি পেইনটা কি ইনফ্লামেটরি অথবা নাকি ইনফ্লামেটরি না, হ্যাঁ? তারপরে জয়েন্ট ইনভলভমেন্ট কি কি আছে, যেমন যদি আমরা বলি মেটাকার্পোফারেঞ্জিয়াল জয়েন্ট বা প্রক্সিমাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট যদি ইনভলভমেন্ট থাকে তাহলে সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের দিকে বেশি যাবে। আর যদি ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট থাকে তাহলে কিসের দিকে যাবে? অস্টিও আর্থ্রাইটিসের দিকে যাবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখব যে সিমেট্রিক্যাল তারপর নাকি অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, হ্যাঁ? যেমন গিয়ে যেগুলো আমাদের ইনফ্লামেটরি বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই এগুলা কি থাকে? বেশিরভাগই সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট থাকে। তো এই জন্য আমরা এই হিস্ট্রিতে দেখবো সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল। তারপর কোনো কনস্টিটিউশনাল সিমটমস আছে কিনা, ফিভার, ম্যালাইস, হ্যাঁ, ওয়েট লস এগুলো আছে কিনা। তারপরে হিস্ট্রিতে আমরা আরো দেখবো কোনো সোরিয়াসিস আছে কিনা, কোনো বাওয়েল ডিজিজ আছে কিনা। কেন? কারণ সোরিয়াসিস থাকলে সেটা সোরিয়াটিক আর্থ্রাইটিস অথবা বাওয়েল ডিজিজ থাকলে সেটা এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিসের দিকে চলে যেতে পারে। তারপর ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, তারপর হিস্ট্রি অফ ওরাল আলসার, অ্যালোপেশিয়া, ফটোসেনসিটিভিটি আছে কিনা, এগুলো কিসের দিকে যাবে? এসএলইর দিকে যাবে। তাহলে আমাদের হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। আমাদের ইটিওলজি, যেহেতু কোয়েশ্চেনটা আমাদের বলেছে যে ইটিওলজির জন্য আমরা কি কি ক্লিনিক্যাল ইনফরমেশন নিব, তাই না? তো ইটিওলজি মাথায় রেখে রেখে আমরা হিস্ট্রির মধ্যে পয়েন্টগুলো লিখবো, হ্যাঁ?
আমাদের মাথায় তো প্রথমেই থাকবে যে পলিআর্থ্রাইটিস এর কি কজ। সেই অনুযায়ী আমরা হচ্ছে প্রথমে হিস্ট্রিতে কি হিস্ট্রি নিব সেটা লিখে ফেলবো। এরপর এক্সামিনেশনের মধ্যে আমরা মাস্কুলোস্কেলেটাল এক্সামিনেশন একটা হেডিং দিয়ে এখানে আমরা দেখতে পারি কোনো হচ্ছে গিয়ে ডিফর্মিটিস আছে কিনা, কোনো হচ্ছে সোয়েলিং আছে কিনা, ডিফর্মিটিস এর মধ্যে হচ্ছে কোনো সোয়ান নেক বা আলনার ডেভিয়েশন আছে কিনা, বাটেনিয়ার ডিফর্মিটি আছে কিনা, কোনো রিউমাটয়েড নোডিউলস আছে কিনা, এগুলো সবই কিসের দিকে যাবে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের দিকে যাবে। তারপরে হচ্ছে আমরা এক্সামিনেশন করে সোয়েলিং দেখবো, টেন্ডারনেস, রেস্ট্রিকশন অফ দ্য মুভমেন্ট অফ দ্য স্মল জয়েন্টস এগুলা দেখবো। তা এছাড়া আমরা কি দেখতে পারি, লো ব্যাক পেইন দেখতে পারি। কেন? যদি কোনো পেশেন্টের স্পন্ডাইলোআর্থ্রাইটিস থাকে, তার লো ব্যাক পেইন থাকতে পারে। সেই জন্য আমরা এগুলো এক্সামিনেশনের মাধ্যমে আমরা কি করব, যে এই যে সিনারিটা দেওয়া আছে সেটা ইটিওলজি বের করব। হ্যাঁ, তাহলে এগুলা হচ্ছে এই প্রথম কোশ্চেনটার অ্যান্সার হবে। আচ্ছা, এবার সেকেন্ড কোশ্চেনটা কি আমরা ইনভেস্টিগেশন দিব। আচ্ছা, এখানে কিন্তু একদম ক্লিন কাট অ্যান্সার হবে। হ্যাঁ, যেটা চাবে, এখানে কোনো ম্যানেজমেন্ট চাচ্ছে না, কোনো ক্লিনিক্যাল ফিচার্স চাচ্ছে না, একদম ক্লিন কাট। যখন বলবে যে ইটিওলজি, তখন আমরা এভাবে হিস্ট্রি এক্সামিনেশন লিখে লিখব। আবার যখন বলবে কিভাবে কি ইনভেস্টিগেশন দিবে, শুধু ইনভেস্টিগেশন গুলা লিখবে। কারণ না হলে হচ্ছে লিখাও শেষ করতে পারবে না, আর উল্টাপাল্টা লিখলে যে বেশি নাম্বার পাওয়া যাবে এরকমও কিছু না। আচ্ছা, যেই জিনিসটা চাবে ওটাই যদি একটু সুন্দর করে লিখতে পারি তাহলে হচ্ছে আরো ভালো হবে। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি এখন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কি করতে পারি, আমরা হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন করতে পারি, কিছু ইমেজিং করতে পারি। আমাদের কিন্তু সিনারিওতে কিছুই বলে নাই, শুধু বলছে পলিআর্থ্রাইটিস, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা সিবিসি করতে পারি। হ্যাঁ, এখানে আমরা নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া পেতে পারি, লিউকোসাইটোসিস থাকতে পারে, থ্রম্বোসাইটোসিস থাকতে পারে, এই ধরনের কিছু থাকতে পারে। যেমন এসএলই এর ক্ষেত্রে আমরা কি পাই, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া পেতে পারি, তাই না? থ্রম্বোসাইটোসিস থাকে। ইএসআরটা কেমন থাকবে, ইএসআরটা রেজড থাকবে, যেহেতু এগুলো সবই ইনফ্লামেটরি আর রিউমাটয়েড আর্থ্রাইটিস, তাই না? একটা হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, তাহলে এখানে ইএসআরটা রেজড থাকবে, সিআরপিটা বেশি থাকবে। তারপরে যদি আমরা আর রিউমাটয়েড আর্থ্রাইটিস চিন্তা করি, তাহলে আমরা অবশ্যই রিউমাটয়েড ফ্যাক্টর করব, সেটা পজিটিভ এখানে থাকতে পারে। তারপরে যদি হচ্ছে এভাবে আমরা লিখে দিব, রিউমাটয়েড ফ্যাক্টর লিখে পজিটিভ ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ, তারপর এন্টি-সিসিপি অ্যান্টিবডি এটা লিখবো, ঠিক আছে? এই যে এরপর এন্টি-সিসিপি অ্যান্টিবডি, এটাও স্পেসিফিক ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস। এখানে পজিটিভ ফর, এটা আর লিখে দিতে হবে, ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুটো আমরা কেন করব, রিউমাটয়েড আর্থ্রাইটিস দেখার জন্য। তারপর HLA-B27টা আমরা কেন করব, HLA-B27টা করব হচ্ছে যদি স্পন্ডাইলোআর্থ্রাইটিস থাকে সেটার জন্য এটা HLA-B27 পজিটিভ থাকবে। তারপর কমপ্লিমেন্ট আমরা কি দেখতে পারি, C3C4 দেখতে পারি। C3C4 কিসে কমে যায়, এসএলই তে, তাই না? তাহলে আমরা এটা কিসের জন্য করতে পারি, এসএলইর জন্য করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা কি আছে, আমরা ইউরিনারি করতে পারি। হ্যাঁ, তারপর 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন করতে পারি, কিসের জন্য করতে পারি, এসএলই তে। কি পেতে পারি, ইউরিনারি করলে আমরা হেমাচুরিয়া পেতে পারি। আচ্ছা, তাহলে এটা কিসের জন্য, এসএলই। তারপর আমরা অ্যানা টেস্ট করতে পারি, এনটিডিএসডিএনএ করতে পারি, এগুলো সবই কিসের জন্য, এসএলইর জন্য। কেন? কারণ আমাদের প্রথমেই বারবার যখনই তোমরা অ্যান্সারটা লিখবে মাথায় থাকবে সিনারিওতে কি বলছে, পলিআর্থ্রাইটিস। এটার কিন্তু কোনো স্পেসিফিক ডায়াগনোসিস চাইনি, শুধু বলেছে যে কি ইনভেস্টিগেশন করতে পারি, কিভাবে আমরা ইটিওলজি ক্লিনিক্যালি খুঁজে বের করতে পারি। তাহলে আমরা যেহেতু কোনো স্পেসিফিক ডায়াগনোসিসে যাচ্ছি না, আমরা সবগুলা ডিডি চিন্তা করে প্রত্যেকটা থেকে চেষ্টা করব একটা একটা করে ইনভেস্টিগেশনের নাম অ্যাটলিস্ট লিখতে। যেমন আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস চিন্তা করলে আরিফ রিউমাটয়েড ফ্যাক্টর দেখতেছি, এন্টি-সিসিপি অ্যান্টিবডি দেখতেছি। হ্যাঁ, স্পন্ডাইলোআর্থ্রাইটিস চিন্তা করলে HLA-B27 দেখতেছি। তারপরে এসএলই চিন্তা করলে কমপ্লিমেন্ট, ইউরিনারি, অ্যানা, এনটিডিএসডিএনএ, এগুলো স্পেসিফিক ফর এসএলই। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, কিছু ইমেজিং করতে পারি। হ্যাঁ, এতে হচ্ছে গিয়ে এক্স-রে অফ হ্যান্ডস এন্ড ফিট করতে পারি, কোনো ডিফর্মিটি আছে কিনা দেখার জন্য। এছাড়া এক্স-রে অফ স্পাইন করতে পারি, এটা কিসের জন্য করতে পারি, আমরা স্পন্ডাইলোআর্থ্রাইটিস এর ক্ষেত্রে দেখতে পারি। হ্যাঁ, বা স্যাক্রোআইলাইটিস আছে কিনা, বাইল্যাটারাল স্যাক্রোআইলাইটিস আছে কিনা সেটা দেখতে পারি এসপি এর ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা করতে পারি, এইভাবে আমরা হচ্ছে অ্যান্সারটা লিখবো, ঠিক আছে?
স্পেসিফিক কোনো ডায়াগনোসিস এখানে চাই নাই, আমরা সেটা লিখবও না। যেগুলা ডিডি আছে প্রত্যেকটা চিন্তা করে করে আমরা হচ্ছে লিখব। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখলাম নভেম্বর 23 আরেকটা কোয়েশ্চেন আসছে যে a 55-year-old woman presented with low back pain for osteoporosis. ঠিক আছে, এখানে কি কি যাচ্ছে? How would you investigate the case and write down a treatment plan for her? হ্যাঁ, একদম এখানেও কিন্তু একদম ক্লিন কাট কোয়েশ্চেন, ক্লিন কাট অ্যান্সার যাচ্ছে। কি কি ইনভেস্টিগেশন যাচ্ছে সেটা, আর কি ট্রিটমেন্ট করব, কিসের ট্রিটমেন্ট করব, এই অস্টিওপোরোসিস এর ক্ষেত্রে আমরা কি কি ট্রিটমেন্ট প্ল্যান করতে পারি। ঠিক আছে, এই দুটাই যাচ্ছে। আচ্ছা, আমরা অ্যান্সারটা দেখি। তো আমাদের এখানে অস্টিওপোরোসিস এর ক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন করতে পারি? ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অবশ্যই আমরা প্রথমে কি করব? বিএমডি করতে পারি, বলা হয় বোন মিনারেল ডেনসিটি। এই বিএমডি করে আমরা হচ্ছে অস্টিওপোরোসিসকে ডায়াগনোসিস করতে পারি। হ্যাঁ, বোন মিনারেল ডেনসিটি দেখার মাধ্যমে আমরা হচ্ছে কি ইউজুয়ালি দেখি যে আমাদের যে অনেকখানে লো ব্যাক পেইন কথা বলছে, তা আমরা যদি লাম্বোসার্কাস স্পাইনের বোন মিনারেল ডেনসিটি দেখতে চাই, তখন আমরা দেখব যে এটা টি স্কোরটা কত। হ্যাঁ, টি স্কোরটা যদি -2.5 এর কম হয়, তখন আমরা দেখব এটা হচ্ছে অস্টিওপোরোসিসের দিকে চলে যাচ্ছে। এত ডিটেলস লাগবে না, শুধু তোমরা নামটা জানলেই হবে যে বোন মিনারেল ডেনসিটি করব আমরা, বা বিএমডি টেস্ট করব। এছাড়া আর কি কি করতে পারি আমরা? কজের জন্য কি কি করতে পারি? আচ্ছা, অস্টিওপোরোসিস এর অনেক কজ আছে, এর মধ্যে আমরা সিবিসি ইএসআর করতে পারি, যেমন ইনফ্লামেটরি যে কোনো ডিজিজের সিবিসিটা বেশি থাকে। হ্যাঁ, ইএসআরটা বেশি, সিবিসির মধ্যে আমরা হচ্ছে ইএসআরটা বেশি পাই, তাই না? তারপর সিআরপিটা বেশি পাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা রেনাল ফাংশন টেস্ট করতে পারি, ইউরিয়া ক্রিয়েটিনিন দেখতে পারি। কেন? যদি সিকিডি থাকে সেসব পেশেন্টেরও কিন্তু অস্টিওপোরোসিস হয়। তারপরে লিভার ফাংশন টেস্ট করতে পারি, যে সিএলডি দেখার জন্য। সিএলডি পেশেন্টের ক্ষেত্রে থাকতে পারে আমাদের অস্টিওপোরোসিস, হাইপারথাইরয়েডের ক্ষেত্রে অস্টিওপোরোসিস থাকে। হ্যাঁ, তারপর প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস কেন করব? মায়োলেমার জন্য। ঠিক আছে, এগুলা কেন করি? এগুলা সবই হচ্ছে আমরা কজ খোঁজার জন্য করতে পারি। এই এই ধরনের ইনভেস্টিগেশন গুলো আমরা করতে পারি। ঠিক আছে, তারপরে যে ক্যালসিয়াম, ফসফেট, ভিটামিন ডি, প্যারাথাইরয়েড, যদি হাইপারপ্যারাথাইরয়েডিজম থাকে সেটার কারণেও কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে। হ্যাঁ, টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ এন্ডোমাইসিয়াল অ্যান্টিবডি কেন করব? সিলিয়াক ডিজিজ দেখার জন্য। ঠিক আছে, আচ্ছা, এইভাবে আমরা হচ্ছে প্রথমে বিএমডিটা করব, আর হচ্ছে কিছু কজের জন্য আমরা আদার্স কিছু ইনভেস্টিগেশন করতে পারি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা ছিল যে আমরা অস্টিওপোরোসিস এর ট্রিটমেন্ট কিভাবে করব। আচ্ছা, অস্টিওপোরোসিস এর ট্রিটমেন্টের মধ্যে এটা হচ্ছে একদম মুখস্থ এক ধরনের। আমরা জানি এখানে কিছু জেনারেল মেজার্স আছে, কিছু নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আছে, কিছু ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আছে, হরমোনাল থেরাপি আছে, আর সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। জেনারেল মেজার্স এর মধ্যে গদবাঁধা একই, যে আমরা এক্সপ্লেনেশন, রিঅ্যাসুরেন্স, রিস্ক ফ্যাক্টর গুলা রিডাকশনের কথা বলবো। হ্যাঁ, পেশেন্ট কাউন্সিলিং, এটা জেনারেল মেজার্স। সবগুলাতে এইরকম করে যদি তোমরা হেডলাইন দিয়ে লিখতে পারো, তাহলে হচ্ছে রিজেনের যখন স্যাররা খাতা দেখেন, এটা দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, নাম্বার ওইখানে বেশি চলে আসে। এজন্য প্রথমে জেনারেল মেজার্স এর মধ্যে একটু লিখলে পেশেন্ট এডুকেশন, এক্সপ্লেনেশন, রিঅ্যাসুরেন্স। তারপর নন ফার্মাকোলজিক্যাল এর মধ্যে কি কি করতে হবে? স্মোকিং সিজেশন, অ্যালকোহল মডারেশন, এডিকুয়েট ক্যালসিয়াম ইনটেক করতে হবে, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, ফ্যাটি ফুড অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি করতে হবে? ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। ফার্মাকোলজিক্যাল এর মধ্যে আমরা কি দিব ড্রাগ হিসেবে? আমরা জানি অস্টিওপোরোসিস এর ক্ষেত্রে বিসফসফোনেট আমরা দেই, অ্যালিন্ড্রোনেট, রেসিনড্রোনেট, হ্যাঁ, ইবানড্রোনেট, তারপর জোলেন্ড্রনিক অ্যাসিড, এগুলো। তারপরে হচ্ছে ক্যালসিয়াম আর ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে পারি। তারপর টেরিপ্যারাটিড বর্তমানে দেওয়া হয়, টেরিপ্যারাটিড দিতে পারি, বা রিকম্বিনেন্ট প্যারাথাইরয়েড হরমোন অ্যানালগস, এগুলো দিতে পারি। হুম, তাহলে এগুলো জাস্ট নামগুলো লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, কোনো ডোজ লেখা লাগবে না, তোমরা শুধু হচ্ছে কয়েকটা ওষুধের নাম লিখে দিলেই হবে। এরপরে আমরা হরমোনাল থেরাপি দিতে পারি, এর মধ্যে হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা এইচআরটি থেরাপি দিতে পারি, তারপর অ্যালক্সিফিন দিতে পারি, হ্যাঁ, টিবোলোনেন দিতে পারি। এছাড়া আরো কি আছে? সার্জিক্যাল একটা অপশনও আছে,
যদি অস্টিওপোরোটিক ফ্র্যাকচার থাকে সেক্ষেত্রে আমরা ফিক্সেশন করতে পারি হিপ স্পাইনের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এভাবে আমরা যদি একটু পয়েন্ট আকারে গুছায় লিখি কয়েকটা হেডলাইন দিয়ে, তাদের তো এত কিছু পড়ার সময় থাকে না। হ্যাঁ, হেডিং দেখলেই তখন কিন্তু লেখাটা গোছানো লাগে। এটা একদম মুখস্থ টাইপের প্রশ্ন। তো এই কয়েকটা পয়েন্ট একটু যদি সুন্দর করে লিখে দাও তাহলে হচ্ছে গিয়ে ভালো লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখলাম মে 24-এ আরেকটা কোয়েশ্চেন আসছে যে 45-year-old woman presented with pain and swelling of the right knee joint for 7 days. You have diagnosed a case of acute monoarthritis. সেম একই রকমই কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন। হ্যাঁ, তুমি কি ইনভেস্টিগেশন করবা, কি ট্রিটমেন্ট দিবা, ঠিক আছে। আচ্ছা, একটু আগে যখন আমি বললাম যে তোমাদের কিন্তু কোয়েশ্চেন গুলা এই প্যাটার্নে বেশি আসছে, যে একটা পলিআর্থ্রাইটিস এর একটা সিনারিও দেওয়া, নয়তো একটা মনোআর্থ্রাইটিস এর সিনারিও দেওয়া। হ্যাঁ, স্পেসিফিক কিন্তু কোনোটাতেই সেভাবে ডায়াগনোসিস যাচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে বলেই দিচ্ছে যে একটা অ্যাকিউট মনোআর্থ্রাইটিস এর জন্য কি কি ইনভেস্টিগেশন করতে পারি আর কি কি ট্রিটমেন্ট দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা চিন্তা করব যে মনোআর্থ্রাইটিস এর কি কি কজ আছে। হ্যাঁ, অ্যাকিউট মনোআর্থ্রাইটিস, তাই না। তাহলে এখানে অ্যাকিউট মনোআর্থ্রাইটিস এর ক্ষেত্রে কজের মধ্যে আছে হচ্ছে একটা ট্রমা থাকতে পারে। হ্যাঁ, তারপর ট্রমা, সেপটিক আর্থ্রাইটিস, গাউট, সিউডো গাউট, এগুলা হচ্ছে গিয়ে একটা মনোআর্থ্রাইটিস এর কজ। তাহলে আমরা যদি ওটা চিন্তা করে আগাই, তাহলে আমরা প্রথমে অবশ্যই একটা ব্লাড কালচার করতে, মানে ব্লাডের একটা সিবিসি করতে হবে। হ্যাঁ, টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট অফ দ্য ডাব্লিউবিসি। তাহলে যদি সেপটিক আর্থ্রাইটিস হয় তাহলে কি থাকবে, টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, ডাব্লিউবিসি কাউন্টটা বেশি থাকবে, ইএসআরটা রেজ থাকবে, সিআরপিটা রেজ থাকবে, তাই না। এই যে এখানে আমি লিখে দিয়েছি, যদি হচ্ছে আমরা জয়েন্ট অ্যাসপিরেশন করতে পারি, জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করে সেটা স্টাডি করতে পারি, সেখানে হচ্ছে অ্যাপিয়ারেন্সটা কেমন থাকতে পারে, টার্বিড পুরুলেন্ট থাকতে পারে। হ্যাঁ, সেল কাউন্টটা যদি 50,000 বেশি হয় তাহলে সেটা সেপটিকের দিকে চলে যাবে। হ্যাঁ, ইনফেকশন বা সেপটিক আর্থ্রাইটিসের দিকে চলে যাচ্ছে। তারপর আমরা গ্রাম স্টেইনার কালচার করতে পারি, সেটা হচ্ছে আমাদের একদম কনফার্ম করবে সেপটিক আর্থ্রাইটিস। তারপরে হচ্ছে ক্রিস্টাল অ্যানালাইসিস করতে পারি। ক্রিস্টাল অ্যানালাইসিসে আমরা কিসের জন্য করি, মেইনলি গাউটের জন্য। হ্যাঁ, যেমন মনোসোডিয়াম ইউরেট থাকে হচ্ছে গাউটের ক্ষেত্রে, আর ক্যালসিয়াম পাইরোফসফেট হচ্ছে সিউডো গাউটের ক্ষেত্রে। তাহলে এই পরীক্ষাগুলো আমরা করতে পারি জয়েন্ট অ্যাসপিরেশন থেকে, এই ইনফরমেশন গুলো পেতে পারি। আচ্ছা, এছাড়া হচ্ছে আমরা কি করতে পারি, ইউরিক অ্যাসিড লেভেলটা দেখতে পারি গাউটের জন্য। তারপরে হচ্ছে রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যেগুলো আছে আমাদের, হ্যাঁ, এগুলো করতে পারি। ব্লাড কালচার করতে পারি। ব্লাড কালচার কেন করতে পারি, সেপটিক আর্থ্রাইটিস এর জন্য আমরা ব্লাড কালচার করতে পারি। আর কি করতে পারি, আমরা একটা এক্সরে করতে পারি রাইট নি জয়েন্টে। কেন এক্সরে করতে পারি, কারণ হচ্ছে আমরা জানি মনোআর্থ্রাইটিস এর একটা কজের মধ্যে কিন্তু ট্রমাও আছে। হ্যাঁ, তাহলে সেটা দেখার জন্য আমরা একটা এক্সরে করতে পারি। আমরা হচ্ছে ডিডি গুলো মাথায় রেখে সেগুলো থেকে ইনভেস্টিগেশন গুলো চিন্তা করব, ঠিক আছে। তাহলে যে কোনো কোয়েশ্চেনই দিক, একটু ঘোরায় দিক, যেভাবেই দিক, তোমাদের কিন্তু অ্যান্সার করতে সুবিধা হবে। শুধু আমরা কজগুলো আমাকে মাথায় রাখবো, তারপর তো আমরা জানি যে কোনটার জন্য কোন ইনভেস্টিগেশন করতে পাওয়া হবে, তাই না। তাহলে আর কষ্ট হবে না, এগুলো ইজিলি অ্যান্সার করা যাবে। ঘুরে ফিরে এই কোয়েশ্চেন গুলাই দিবে, বেশি কঠিন রিউমাটোলজি থেকে কোনো কঠিন কোয়েশ্চেনই দিবে না। আচ্ছা, ঠিক আছে। এরপরে বলেছে ট্রিটমেন্ট প্ল্যান। হ্যাঁ, তো ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো স্পেসিফিক করে বলে দেয় না যে এটা সেপটিক আর্থ্রাইটিস অথবা এটা হচ্ছে গিয়ে গাউট, এটা সিউডো গাউট, এরকম স্পেসিফিক কিন্তু কোনো ডায়াগনোসিস নাই। বলছে ডায়াগনোস আ কেস অফ অ্যাকিউট মনোআর্থ্রাইটিস। তাহলে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো স্পেসিফিক ট্রিটমেন্টে যাব না। হ্যাঁ, আমরা লিখবো যে নরমাল যেভাবে লিখি, জেনারেল মেজার্স এর মধ্যে লিখতে পারি। হ্যাঁ, পেশেন্ট এডুকেশন করতে পারি, অ্যাসুরেন্স করতে পারি। তারপর স্পেসিফিক এর মধ্যে বলতে পারি যে রেস্ট অফ দ্য জয়েন্ট, অ্যানালজেসিক দিতে পারি, একটা এনএসএআইডি দিতে পারি, আর ট্রিটমেন্ট অফ দ্য স্পেসিফিক কজ। তাহলে আমরা স্পেসিফিক কজ অনুযায়ী ট্রিটমেন্ট দিব। হ্যাঁ, এখানে কোনো স্পেসিফিক আমাদেরকে কোনো ট্রিটমেন্ট চাই নাই, তো এই জন্য আমরা ট্রিটমেন্ট কিন্তু কোনোটা লিখবো না, ঠিক আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে সিনারিও ছাড়া একটু আগের কোয়েশ্চেন গুলাতে দেখলাম হচ্ছে একদম গদ বাঁধা কিছু মুখস্থ কোয়েশ্চেন আসছে। যেমন হচ্ছে গিয়ে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট অস্টিওআর্থ্রাইটিস ফ্রম রিউমাটয়েড আর্থ্রাইটিস, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস আর অস্টিওআর্থ্রাইটিস এর মধ্যে একটা পার্থক্য আসছে। হ্যাঁ,
তো আমরা তো এটা জানি তো মুখস্থই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কি হয়, একটু ইয়াঙ্গার এজে হয়। মেইনলি 20 to 40 অস্টিওআর্থ্রাইটিসটা হয় কখন? একটু হচ্ছে গিয়ে ওল্ডার এজে যেমন ওভার 45 ইয়ার্স মানে মেইনলি কমন থাকে 60 ইয়ার্স এর দিকে। এছাড়া হচ্ছে আমরা জানি রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে জয়েন্ট ইনভলভের মধ্যে মেইনলি স্মল জয়েন্ট যেগুলো আছে সেগুলো ইনভলভমেন্ট হয়। আর অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রে যে ওয়েট বিয়ারিং যে জয়েন্ট গুলা মেইনলি আমাদের নিতে হয়, তারপর হচ্ছে গিয়ে আমাদের যে স্পাইনে হয়, হ্যাঁ? এইসব জায়গাতে দেখা যায় অস্টিওআর্থ্রাইটিস বেশি আগে হয়, হ্যাঁ? প্যাথোজেনেসিস এর মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটোইমিউন ডিজিজ আর অস্টিওআর্থ্রাইটিস একটা ডিজেনারেটিভ ডিজিজ। আর অস্টিওফাইট ফর্মেশন হয় কিসে? অস্টিওআর্থ্রাইটিসে হয়। আর যদি জয়েন্ট ইনভলভমেন্ট বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে প্রক্সিমাল জয়েন্ট গুলা আর প্রক্সিমাল জয়েন্ট ইনভলভমেন্ট হয় বেশি। আর অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রে ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্টস। তারপর রিউমাটয়েড ফ্যাক্টর আর হচ্ছে গিয়ে এনটিসিসিপি বা এসসিপিএ যেটা পজিটিভ থাকে কিসে? রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে। আচ্ছা। আমাকে কি কেউ বলতে পারবা যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে কোন জয়েন্টকে হচ্ছে কি এটা ইনভলভ করে না? কারো কি জানা আছে? আচ্ছা আমি বলে দিচ্ছি। এটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করে, হ্যাঁ? রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে কোন জয়েন্ট ইনভলভ হয় না? ফার্স্ট কার্পোমেটাকার্পাল জয়েন্ট ইনভলভ হয় না। ফার্স্ট এমটিপি জয়েন্ট মানে মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট ইনভলভ হয় না। আর ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট বা ডিআইপি জয়েন্ট ইনভলভ হয় না। হ্যাঁ? এটা একটু জিজ্ঞাসা করতে পারে। তোমরা একটু মনে রাখবে, হ্যাঁ? আচ্ছা। এরপর আরেকটা কোয়েশ্চেন দেখলাম ইনফ্লামেটরি আর মেকানিক্যাল লো ব্যাক পেইন এর মধ্যে পার্থক্য। ঠিক আছে? এটা সামনে আবার আছে আমি তখন আবার তোমাদের বলব। আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন আসছে দেখলাম যে নেম টু DMRs and two biologics with one common side effects each group used in treatment of rheumatoid arthritis. আচ্ছা এখানে বলছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের দুইটা ডিএমআরস ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগস আর দুটা বায়োলজিক্স এর নাম বলতে এবং তার সাথে একটা কমন সাইড ইফেক্ট লিখতে। আচ্ছা তাহলে দুটা ডিএমআরস এর মধ্যে আমরা তো অনেকগুলো ডিএমআরস এর নাম জানি তাই মেথোট্রেক্সেট সালফাসালাজিন হাইড্রক্সিক্লোরোকুইন লিফ্লুনামাইড অ্যাজাথ্রিওপ্রিন। তাহলে আমরা মেথোট্রেক্সেটটা যদি মনে রাখি এখানে আমি সবগুলা লিখে দিয়েছি যাতে তোমাদের মনে রাখতে একবার একবার অ্যাটলিস্ট চোখে দেখা হয়ে যায়, হ্যাঁ? তো মেথোট্রেক্সেটের ক্ষেত্রে কি থাকে? মেথোট্রেক্সেটের ক্ষেত্রে এখানে হচ্ছে কমন সাইড ইফেক্ট কি? এটা হচ্ছে জিআইটি আপসেট করে, হ্যাঁ? তাহলে নওশিয়া তারপর ভমিটিং এটা হচ্ছে কমন সাইড ইফেক্ট। এছাড়া কি করতে পারে? হেপাটিক ফাইব্রোসিস করতে পারে, স্টোমাটাইটিস, মিউকোজাল আলসার করতে পারে। তারপরে আছে কি? সালফাসালাজিন। সালফাসালাজিন কি করতে পারে? নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, জিআই আপসেট করতে পারে। হাইড্রক্সিক্লোরোকুইন কি করে? তো আমরা জানি ইরিভার্সিবল অটোটক্সিসিটি করে। আর লিফ্লোনামাইড কি করতে পারে? এটাও জিআই আপসেট করতে পারে। অ্যাজাথ্রিওপ্রিন কিন্তু বোন ম্যারো সাপ্রেশন করে, হ্যাঁ? যেকোনো দুটা মনে রাখতে পারলেই হবে। আচ্ছা। এর মধ্যে হচ্ছে মেথোট্রেক্সেটটা মনে রাখলে বেশি ভালো হবে। মেথোট্রেক্সেটের একদম কমন লিখবে জিআই আপসেট, নওশিয়া, ভমিটিং, হেপাটিক ফাইব্রোসিস। আচ্ছা। আর সালফাসালাজিনের কি? সালফাসালাজিনের ক্ষেত্রে নওশিয়া, ভমিটিং লিখতে পারো। এছাড়া নিউট্রোপেনিয়া আর থ্রম্বোসাইটোপেনিয়া লিখতে পারো। আর বায়োলজিক্স এর মধ্যে আমরা জানি ইনফ্লিক্সিমাব কি করে? ফ্লেয়ার আপ করে আমাদের যে ডরমেন্ট যে ইনফেকশন আছে সেটাকে ফ্লেয়ার আপ করে। যেমন যদি টিউবারকুলোসিস থাকে সেটাকে কিন্তু ফ্লেয়ার করতে পারে। তারপর রিটুক্সিমাব কি করে? হাইপোগামা গ্লোবিনেমিয়া করে, হ্যাঁ? এই দুটো মনে রাখলেই হবে। আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে যদি আমরা রিউমাটোলজি থেকে একটু ভাইবার দিকে যাই তাহলে হচ্ছে ভাইভাতে কি ধরনের কোয়েশ্চেন ধরে স্যার ম্যাডামরা? তো রিউমাটোলজি থেকে একদম ইজি কিছু কোয়েশ্চেনই ধরে যেমন আমাকে প্রফের ভাইভাতে জিজ্ঞাসা করেছিল যে অলিগো আর্থ্রাইটিস এর কয়েকটা কজ বলতে, হ্যাঁ? এই একটা কোয়েশ্চেনই ধরছিল রিউমাটোলজি থেকে। এগুলাই ধরবে তোমাদেরকে একদম গ্রস একদম মুখস্থ রাখতে হবে
তিনটা জিনিস, মনো আর্থ্রাইটিসের কজ, পলিআর্থ্রাইটিস আর অলিগোআর্থ্রাইটিসের কজ। হ্যাঁ, একদম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? মনো আর্থ্রাইটিস মানে কি? যখন একটা সিঙ্গেল জয়েন্ট ইনভলভ হবে, তাই না? আচ্ছা, আমরা সবাই জানি সেটা, যে যদি একটা সিঙ্গেল জয়েন্ট ইনভলভড হয় তাহলে সেটাকে আমরা কি বলি? মনো আর্থ্রাইটিস। আচ্ছা, কি কি কজ আছে মনো আর্থ্রাইটিসের? একটু আগে যেটা বললাম, সেপটিক আর্থ্রাইটিস, টিউবারকুলার আর্থ্রাইটিস, ট্রমা, গাউট, সিউডো গাউট, হ্যাঁ, হিমোফিলিয়া। ঠিক আছে? এগুলা সবই সেপটিক আর্থ্রাইটিসের কজ। আচ্ছা, তাহলে এগুলো সবই একটা মনো আর্থ্রাইটিসের কজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কি আছে? একটা হচ্ছে অলিগো আর্থ্রাইটিসের কজ কি কি? হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে এতক্ষণ আমরা মনে পড়ে অলিগো কি? যদি 2 থেকে 4টা জয়েন্ট ইনভলভ হয় সেটাকে আমরা কি বলবো? অলিগো আর্থ্রাইটিস। আচ্ছা, অলিগো আর্থ্রাইটিস কোনগুলা? অলিগো আর্থ্রাইটিস হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে এটা আরইপিই দিয়ে আমরা মনে রাখতে পারি, যেমন রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস আর এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস। ঠিক আছে? এন্টারোপ্যাথিকের মধ্যে আলসারেটিভ কোলাইটিস, ক্রনিক এটা লাগবে না। যদি বেশি জানতে চায় তাহলে বেশি ভালো পারলে জিজ্ঞাসা করবে। এটলিস্ট তোমরা হচ্ছে এই 4টা কজ মনে রাখবে: রিঅ্যাক্টিভ, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস আর এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস। ঠিক আছে? সবগুলোই হচ্ছে এসপি এর ভিতরেই পড়ে, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে কি? পলিআর্থ্রাইটিস। পলিআর্থ্রাইটিস এর মধ্যে কি আছে? আচ্ছা, পলিআর্থ্রাইটিস এর মধ্যে হচ্ছে পলিআর্থ্রাইটিস এর কজ। পলিআর্থ্রাইটিস কি? যদি 5টা বা তার বেশি জয়েন্ট ইনভলভমেন্ট হয় সেটাকে আমরা বলি পলিআর্থ্রাইটিস। ঠিক আছে? তাহলে পলিআর্থ্রাইটিস এর কজ কি কি? আচ্ছা, সরি, আচ্ছা, পলিআর্থ্রাইটিস এর কজ কি কি? পলিআর্থ্রাইটিস এর কজ হচ্ছে গিয়ে ভাইরাল আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, মোস্ট কমন যে আমরা যেগুলো আমাদের সবসময় মনে থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, অস্টিও আর্থ্রাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, ভাইরাল আর্থ্রাইটিস, এগুলো সবই হচ্ছে গিয়ে পলিআর্থ্রাইটিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্লিজ প্লিজ তোমরা অ্যাটলিস্ট মনো আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস আর পলিআর্থ্রাইটিস এর কজ এটা একদম মুখস্থ রাখবে। আচ্ছা, তারপর হচ্ছে নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস কি কি আছে যেখানে ইনফ্লামেশন হয় না? অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস কি? এটা একটা ডিজেনারেটিভ কজ, তাই না? বয়সের সাথে সাথে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, এটা কোনো ইনফ্লামেটরি না। আচ্ছা, তারপরে কি হতে পারে? তারপরে অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালিও কিন্তু নন ইনফ্লামেটরি। তারপর হচ্ছে এটা বলার দরকার নাই, তাহলে হচ্ছে গিয়ে বেশ কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। ঠিক আছে, আর ওখান থেকে পরে পেঁচাবে, এই দুটা বদলে পারলেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে একটা আহ একটু আগে যেটা দেখলাম যে এই কোয়েশ্চেনটা তোমাদের রিটেনেও আগে আসতো, লো ব্যাক পেইন এর মধ্যে হচ্ছে গিয়ে মেকানিক্যাল আর হচ্ছে ইনফ্লামেটরি লো ব্যাক পেইন আমরা কিভাবে আলাদা করব? আচ্ছা, আমরা জানি মেকানিক্যাল পেইনটা কেমন থাকে, এটা অ্যাকিউট থাকে, হ্যাঁ? আর ইনফ্লামেটরিটা কি হয়? ইনসিডিয়াস থাকে। আচ্ছা, এক্সারসাইজের ক্ষেত্রে আমরা জানি মেকানিক্যাল পেইনটা যত এক্সারসাইজ করব তত বাড়বে, আর ইনফ্লামেটরির ক্ষেত্রে এক্সারসাইজে হচ্ছে পেইন কমে আর রেস্টের সময় পেইনটা বাড়ে। হ্যাঁ, আর যেটা মেকানিক্যাল পেইন সেটা কি হয়? রেস্টের সময় পেইনটা কমে যায়। হুম, আচ্ছা, আর মর্নিং স্টিফনেস কিসে থাকে? রিউমাটয়েড আর্থ্রাইটিসে থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিস কি? একটা ইনফ্লামেটরি ডিজিজ, তাহলে ইনফ্লামেটরিতে মর্নিং স্টিফনেস থাকে। ঠিক আছে? সিস্টেমিক ফিচার্স কিসে থাকবে? এই যে ফিভার থাকতে পারে, ম্যালাইজ থাকতে পারে, এগুলা কিসে থাকতে পারে? অবশ্যই তাই না? কারণ একটা জায়গায় ইনফ্লামেশন হলেই না আমার সিস্টেমিক ফিচার্স গুলো আসবে, তাহলে অবশ্যই ইনফ্লামেটরিতেই থাকবে। তারপর হচ্ছে ওয়ার্ম জয়েন্ট, টেন্ডার জয়েন্ট, এটাও কিসে থাকবে? ইনফ্লামেটরিতে। ইএসআর বেশি থাকবে কিসে? ইনফ্লামেটরিতে। এটা আমরা একদম ইজি ভাবে মনে রাখবো। ইনফ্লামেটরি মানে যেখানে ইনফ্লামেশন হচ্ছে, তো সেখানে তো সব ইনফ্লামেশনের সাইন গুলা থাকবেই, তাই না? টেন্ডার, সোয়ালোয়েন, এগুলো তো থাকবেই। ইএসআরটা বেশি থাকবে। আর যেটা আমাদের একটু প্যাচ লাগে যে মেকানিক্যাল পেইনের ক্ষেত্রে কিন্তু যখন কাজ করে তখন ব্যথাটা বাড়ে, এবং কিন্তু যখন রেস্টে থাকে ব্যথাটা কমে আসে। আর ইনফ্লামেটরিতে ঠিক তার উল্টা। যখন সে কাজ করে তখন তার ব্যথাটা কমে আসে, কিন্তু রেস্টের টাইমে ব্যথাটা বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারেন
যে ছেলেদের বেশি হয় কোন আর্থ্রাইটিস, সেরোনেগেটিভ যে আর্থ্রাইটিস গুলো আছে, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, হ্যাঁ, এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস, মানে অলিগো আর্থ্রাইটিস যেগুলো আমরা পড়লাম, এগুলো বেশি ছেলেদের বেশি হয়, গাউটও ছেলেদের বেশি হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে যে কিছু সেরোনেগেটিভ আর্থ্রাইটিস এর কজ এটা জিজ্ঞাসা করতে পারে। সেরোনেগেটিভ আর্থ্রাইটিস আর অলিগো আর্থ্রাইটিস এর কজ একই, একটা মনে রাখলেই হবে। হ্যাঁ, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, যেমন আরএপিই দিয়ে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এরপরে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে একটা একটা এরকম একটা সিনারিও দিল যে একটা 30 ইয়ার্স ওল্ড পেশেন্ট তার একটা লুজ মোশনের হিস্ট্রি নিয়ে আসছে 3 থেকে 4 সপ্তাহ আগের। এখন তার পেইন হচ্ছে, হ্যাঁ, পেইন অ্যান্ড সোয়ালোইং অফ দ্য রাইট নি, লেফট নি, রাইট নি, লেফট নি, রিস্ট জয়েন্ট। হ্যাঁ, তাহলে এটা কি হতে পারে? মোস্ট প্রবাবলি এটা একটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হতে পারে। আমরা জানি যে কোনো একটা ইনফ্লামেটরি কন্ডিশন যেমন ডায়রিয়ার পরে আমরা আহ, এই যদি জয়েন্ট পেইন নিয়ে আসে বা জয়েন্ট টেন্ডার, জয়েন্ট সলভেন নিয়ে আসে, তাহলে আমরা সোয়েলিং অফ দ্য জয়েন্ট নিয়ে আসলে আমরা সেটাকে কি ডায়াগনোসিস চিন্তা করবো? সেটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। ঠিক আছে? একইভাবে যদি কোনো একটা স্কিন ডিজিজ থাকে, সোরিয়াসিস থাকে, তারপর তার জয়েন্ট পেইন নিয়ে আসছে, তাহলে সেদিকে এটা কোন দিকে যাবে? সোরিয়াটিক আর্থ্রাইটিস। ইদানিং হচ্ছে গিয়ে প্রচুর পেশেন্ট পাচ্ছি হচ্ছে আমরা, মানে লাস্ট এখন 1 মাস আগে আমাদের হচ্ছে ফিজিক্যাল মেডিসিনের ওপিডিতে অনেক পেশেন্ট পেয়েছি আমরা হচ্ছে এই ডেঙ্গু চিকনগুনিয়ার পরে 1 মাস 2 মাস পরে প্রচন্ড জয়েন্ট পেইন এবং স্মল জয়েন্ট যতগুলো আছে, পিআইপি ডিআইপি জয়েন্টস, হ্যাঁ, প্রচুর পেইন। এখন এটা হচ্ছে ভাইরাল ভাইরাল আর্থ্রাইটিস বা পোস্ট চিকনগুনিয়া আর্থ্রাইটিস। এই কোয়েশ্চেনটাও দিতে পারে যে একটা পেশেন্ট হচ্ছে চিকনগুনিয়া ফিভার এর হিস্ট্রি নিয়ে আসছে 1 মান্থ আগে, এখন আসছে তোমার কাছে উইথ পেইন ইন দ্য স্মল জয়েন্টস ইন অফ দ্য বোথ হ্যান্ডস, হ্যাঁ, এন্ড সোয়েলিং অফ দ্য রাইট নি। তাহলে এটা ডায়াগনোসিস কি হতে পারে? কারণ এটা হচ্ছে গিয়ে পোস্ট চিকনগুনিয়া আর্থ্রাইটিস বা ভাইরাল আর্থ্রাইটিস বলতে পারো তোমরা। ঠিক আছে? রিসেন্টলি হচ্ছে এই পেশেন্ট গুলো অনেক পাচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে ডায়াগনোসিস। আচ্ছা, আরেকটা এরপর আরেকটা সিনারিও বলি যে ফিমেল পেশেন্ট কামস টু ইউ উইথ পেইন অ্যান্ড সোয়েলো অফ দ্য হ্যান্ড জয়েন্ট উইথ মর্নিং স্টিফনেস। তাহলে এখানে কি হতে পারে? ফিমেল পেশেন্ট বলছে পেইন, তার সাথে মর্নিং স্টিফনেস আছে, তাহলে অবশ্যই ইনফ্লামেটরি। তাহলে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস চিন্তা করতে পারি। এছাড়া এসিডিও হতে পারে, ফিমেল যেহেতু, এটা চিন্তা করতে পারি। আচ্ছা, তারপর যদি একটা পেশেন্ট আমার 40 ইয়ার্স ওল্ড মেল আমাদের কাছে আসছে with pain, red, tender swell of the right metatarsophalangeal joint. What is your diagnosis? একদম চোখ বন্ধ করে তোমরা এটা বলতে পারবো। একটা মেল পেশেন্ট এমটিপি জয়েন্টে তার ইনফ্লামেশন নিয়ে আসছে। গাউট কোথায় হয়? একদম গাউটের একটা কমন সাইটই তো হচ্ছে ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, তাই না? সিনারিও দেখি আমরা একবারে বলে দিতে পারবো যেটা একটা গাউট। ডায়াগনোসিস যদি এগুলো ছোট ছোট প্রশ্ন না ভাইভাতে জিজ্ঞাসা করে অনেক সময়, বা কার্ডে এরকম ছোট ছোট একটা সিনারিও লেখা থাকে, একটা কথা শুধু ডায়াগনোসিস, মানে স্পট ডায়াগনোসিস এর মতো। এটা তাহলে কি হবে? অবশ্যই গাউট। আচ্ছা, আরেকটা পেশেন্ট আসছে, মেল পেশেন্ট কামস টু ইউ, হিস্ট্রি অফ রিকারেন্ট জয়েন্ট সোয়েলিং ডিউ টু ফল ডিউরিং প্লেইং। হোয়াটস ইউর ডায়াগনোসিস? আচ্ছা, একটা জয়েন্টে রিকারেন্ট হচ্ছে সোয়েলিং, এবং কখন? যখনই তার ট্রমা হচ্ছে, ট্রমার সময় বারবার যদিও একটা জয়েন্টে সোয়েলিং হয়, হ্যাঁ, এটা কোন দিকে যাবে? এটা হচ্ছে হিমোফিলিক আর্থ্রাইটিসে যাবে। হ্যাঁ, এটা একটু কঠিন মনে হতে পারে, তো এই পেশেন্ট গুলো আমরা অনেক পাই। হ্যাঁ, যে হচ্ছে গিয়ে ওখানে বলে টার্গেট জয়েন্ট, দেখা যায় যে একটা জয়েন্টে যখন সে একবার কোনো ট্রমার কারণে ব্যথা পায়, এবং ওখানে যে হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হয়, ওখানে একবার ব্যথা পায়, সেখানে ইনফ্লামেশন হয়, ব্লিডিং হয়, তারপর পরবর্তীতে দেখা যায় ওখানে আবার ব্যথা পায় ওই জয়েন্ট, কিছুদিন পর পর ওটা আবার অ্যাটাক হয়, আবার অ্যাটাক হয়। হ্যাঁ,
তো ওটাকে বলা হয় হিমোফিলিয়াতে একটা টার্গেট জয়েন্ট। ঠিক আছে? তাহলে এরকম যেন কোনো হিস্ট্রি থাকে যে রিকারেন্ট হচ্ছে এবং একটা ট্রমার হিস্ট্রি আছে, তাহলে আমরা কোথায় যাব? সেটা হিমোফিলিক আর্থ্রাইটিস চিন্তা করব। ঠিক আছে? আচ্ছা, আরেকটা পেশেন্ট দেখো, এরকম আরেকটা কোয়েশ্চেন সিনারিও থাকতে পারে, যা 60 ইয়ার, হ্যাঁ, আ ফিমেল ওল্ড 60 ইয়ার। আচ্ছা, তো এজটা দেখেছো? 60 ইয়ার, 60 ইয়ার এজ, কমপ্লেইন করতেছে নি পেইন, তা এজটা বেশি। এজ বেশি তাহলে কিসের দিকে যেতে পারে? হ্যাঁ, আমাদের কিন্তু এজ বেশি, আমি একটু আগে পড়ে আসছি। এজ বেশি ক্ষেত্রে কোনটা আমরা বেশি কমন? অস্টিওআর্থ্রাইটিস কমন, তাই না? তাহলে একটা ফিমেল 60 ইয়ার্স এজ, নি পেইন কখন বেশি হয়? যখন বসা থেকে সে দাঁড়াতে চায় তখন বেশি হয়। তাহলে ডায়াগনোসিস কি হবে? অস্টিওআর্থ্রাইটিস। হ্যাঁ, একটু আগেই আমরা পড়ে আসছি। আচ্ছা, আরেকটা দেখো, a 40-year-old lady come to you, pain and swelling of the both hand joint, both। তাহলে আমরা খেয়াল করব কিসে? এখানে both বলেছে। both মানে কি? symmetrical involvement, তাই না? হুম, both বলতে symmetrical involvement, also in the right knee, এটা নেসেসারি না। she gave history of morning stiffness, তাহলে মর্নিং স্টিফনেস পাচ্ছি, বোথ মানে সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট পাচ্ছি, এজটা হচ্ছে 40 ইয়ার। এগুলো কোন দিকে যাচ্ছে? অবশ্যই একটু আগে আমরা যে পড়লাম রিউমাটয়েড আর্থ্রাইটিসের দিকে যাচ্ছে, তাই না? মর্নিং স্টিফনেস কিসে থাকে? রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে ইনফ্লামেটরিতে থাকে, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে স্মল জয়েন্ট গুলোতে ইনভলভ করছে, তাহলে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এছাড়া আমরা স্কেল চিন্তা করতে পারি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে রাখতে পারি। আমরা আগে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলবো। আচ্ছা, একটা পেশেন্ট আসছে, a patient comes to you with history of hand joint arthritis with right sided pleural effusion. What is your diagnosis? আচ্ছা, আমরা জানি যে ইনফ্লামেটরি যতগুলো আমাদের আর্থ্রাইটিস আছে, এগুলো কি থাকে? এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন থাকে, তাই না? যেমন প্লুরাল ইফিউশন থাকে, পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে, অ্যাসাইটিস থাকতে পারে, হ্যাঁ, অনেক ধরনের। আমরা আর এর তো এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন অসংখ্য। তাহলে আমরা জানি আর এসএডি এগুলোর ক্ষেত্রে কি থাকে? অনেক এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশনও থাকে। তাহলে যখন এরকম বলবে সাথে রাইট সাইডেড প্লুরাল ডিফিউশন, কোনো কনসোলিডেশন, রাইট সাইডেড কনসোলিডেশন এরকম যদি বলে, তাহলে আমরা আগে এই দুটার কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু সিনারিও বেসড যত ধরনের প্রশ্ন করতে পারে, হ্যাঁ, আমি এগুলা তোমাদেরকে ভাইবার জন্য, ভাইবা প্লাস রিটেন দুইটাই তোমাদের কভার হয়ে যাবে। ভাইভাতে এরকম ছোট ছোট থাকে, আমাদের হচ্ছে এরকম ছোট ছোট কার্ডে কোয়েশ্চেন থাকতো একটা স্পট ডায়াগনোসিসের মতো। ইনশাআল্লাহ এগুলো তোমরা পারবে। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে একটা এই যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা, এটা আমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে? স্যার ম্যাডামরা অনেক সময় জানতে চায়, হ্যাঁ, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা। আচ্ছা, তাহলে এটাকে কি বলে? এআরই ক্রাইটেরিয়া, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে কি কি আছে? এখানে হচ্ছে যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে মর্নিং স্টিফনেস থাকবে 1 ঘন্টার বেশি, মোর দেন 1 আওয়ার। আর্থ্রাইটিস 3 অর মোর জয়েন্ট, 3টা বা তারটা বেশি জয়েন্টের ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে হ্যান্ডে, জয়েন্টে আর রিস্টে ইনভলভমেন্ট থাকবে। সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস, আমরা জানি রিউমাটয়েড আর্থ্রাইটিস সিমেট্রিক্যাল হতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর রিউমাটয়েড নোডিউল থাকতে পারে, রিউমাটয়েড ফ্যাক্টর যেটা বা আরএ ফ্যাক্টর পজিটিভ হবে। ঠিক আছে? কিছু রেডিওলজিক্যাল চেঞ্জ থাকতে পারে এবং ডিউরেশন মোর দেন 6 উইকস। ঠিক আছে? ডিউরেশনটা অবশ্যই মোর দেন 6 উইকস হবে। আচ্ছা, তাহলে এই যে আমাদের যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা, এটা আমাদের একটু মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, কি কি বলছে? আমরা তো জানি আর এতে মর্নিং স্টিফনেস, বারবার আমরা পড়তেছি, মর্নিং স্টিফনেস থাকে, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট থাকে, হ্যাঁ, তারপরে আর্থ্রাইটিস থাকে, এটা তো এক ধরনের পলিআর্থ্রাইটিস, তাহলে এখানে তো জয়েন্ট ইনভলভমেন্ট বেশি থাকবে, তাই না? তারপর রিউমাটয়েড আর্থ্রাইটিস সবচেয়ে কমন কোথায় হয়? হ্যান্ড জয়েন্টে সবচেয়ে বেশি আমি পাই না? হ্যান্ড জয়েন্ট এন্ড রিস্টে বেশি পাই। আচ্ছা, আর এ ফ্যাক্টর পজিটিভ, এটা আমরা জানি। তাহলে আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে কোনগুলা, যে ডিউরেশনটা 6 সপ্তাহের বেশি আর কিছু রেডিওলজিক্যাল চেঞ্জ থাকবে। ঠিক আছে? এটাকে আমরা কখন বলবো যে আরএ পজিটিভ? যদি
4টা বা তার বেশি ক্রাইটেরিয়া প্রেজেন্ট থাকে তাহলে তখন আমরা বলবো সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে? আচ্ছা। এটা মনে রাখতে আশা করি কঠিন হবে না। কারণ কজগুলা কিন্তু আমাদের জানাই। আমরা জানি আর্থ্রাইটিস এর ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস এ মর্নিং স্টিফনেস থাকে। কতক্ষণ? ১ ঘন্টার বেশি। আচ্ছা, সেকেন্ডে আমি যেভাবে মনে রাখতাম। আমি জানি এটা সিমেট্রিক্যাল। আচ্ছা, এখানে রিউমাটয়েড নোডিউল পাওয়া যায়। আর ২ টা কি আছে? আর্থ্রাইটিস নিয়ে আছে। আর্থ্রাইটিস এর মধ্যে এখানে ৩ টা বা তার বেশি জয়েন্ট ইনভলভ থাকবে এবং আমরা জানি রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা কোথায় বেশি পাই? এই যে এত কিছু পড়ি বাটেনিয়া ডিফর্মিটি, হ্যাঁ, সোয়ান নেক ডিফর্মিটি এগুলো কিসে থাকে? হ্যান্ডেই তো থাকে, তাই না? তাহলে আর্থ্রাইটিসটা হ্যান্ড এন্ড রিস্ট জয়েন্টে ইনভলভমেন্ট থাকতে পারে। ঠিক আছে? আর ২ টা মনে রাখবা আর দিয়ে RA ফ্যাক্টর পজিটিভ আর রেডিওলজিক্যাল চেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, বেশি এটা ভুলে এটা শুধু আলাদা করে মনে রাখতে হবে যে ডিউরেশনটা কেমন থাকবে? মোর দ্যান 6 উইকস। আর বাকিগুলা এমনি মনে রাখা যায়। আমরা এই এগুলা জানি। আচ্ছা, স্পেসিফিসিটি আর সেনসিটিভিটির ক্ষেত্রে আমরা জানি এই ক্রাইটেরিয়াটা 93% স্পেসিফিক আর 90% হচ্ছে গিয়ে সেনসিটিভ। তো এটা লাগবে না। আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিস কাদের বেশি হয়? ফিমেলদের বেশি হয়। হ্যাঁ? আচ্ছা, যদি হচ্ছে গিয়ে কোনো একটা এরকম স্যার ম্যাডামরা অনেক সময় বলেন যে যেখানে কোনো ইনভেস্টিগেশনের সুবিধা নাই, হ্যাঁ? সেক্ষেত্রে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস কিভাবে ডায়াগনোসিস করতে পারি? আমরা এই এআরএ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়ে যদি 4টা বা তার বেশি আমরা পাই তাহলেই আমরা হচ্ছে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ইজিলি এটা করতে পারি এআরএ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে। পরে হচ্ছে গিয়ে যদি কোনো পেশেন্টের আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করি তাহলে কি আমরা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন আমরা ডায়াগনোসিস করে ফেলবো তখন থেকে কি ডিজিজ মডিফাইং ড্রাগ গুলো আমরা যোগ করব? এইটা অনেক সময় জিজ্ঞাসা করে। তখন অ্যান্সার হবে জি স্যার। আমরা ১ম দিন থেকেই ডিএমআর যোগ করব কিন্তু তার আগে আমাদের কিছু ইনভেস্টিগেশন করে নিতে হবে। কারণ আমাদের এই ড্রাগ গুলা কি করে? এই ড্রাগ গুলা অনেক সাইড ইফেক্ট থাকে। ঠিক আছে? এজন্য আমরা হচ্ছে গিয়ে আ আমাদের যেই কিছু এমটি টেস্টটা অবশ্যই করে নিব। হ্যাঁ? এমটি টেস্ট, হেপাটাইটিস টেস্ট গুলা আমরা আগে করে নিব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কমন কি হচ্ছে গিয়ে আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ ইউজ করি এটা ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে। আমরা জানি মেথোট্রেক্সেট আর সালফাসালাজিন আমরা সবচেয়ে বেশি ইউজ করি। আচ্ছা, কাজ করতে কতদিন সময় লাগে? ৪ থেকে ১২ সপ্তাহ। হ্যাঁ? একটা পেশেন্টকে তুমি ওষুধ দিলা পরের দিনই এসে যদি বলে ২ দিন পরে ৭ দিন পরে যে স্যার কাজ করতেছে না। তাহলে এটা আমাদের জানতে হবে। হ্যাঁ? আমাদের ডিএমআরস কাজ করতে এট লিস্ট 4 to 12 উইকস টাইম লাগবে। হ্যাঁ? আচ্ছা, 4 to 12 উইকস এর মধ্যে যদি সিম্পটম গুলো সাবসাইড করার জন্য কি দিবে? এজন্য আমরা সাথে আমরা তো ডিএমআরস তো দিবই, সাথে আমরা একটা ওরাল প্রেডনিসোলন দিতে পারি। আচ্ছা, মেথোট্রেক্সেট আমরা কত দিয়ে শুরু করি? 25 মিলিগ্রাম দিয়ে শুরু করি। ডেইলি একটা আর অল্টারনেট ডে তে একটা করে ফলিক অ্যাসিড দেই, তাই না? এটা হচ্ছে আমাদের যখন আমরা ট্রিটমেন্ট লিখি আমরা মেথোট্রেক্সেট যেদিন দিব 25 মিলিগ্রাম দিয়ে শুরু করব। আর অল্টারনেট ডে তে আমরা সর্বোচ্চ কত দিতে পারি? 7.5 মিলিগ্রাম দিতে পারি। হ্যাঁ? আর অল্টারনেট ডেট গুলাতে ধরো রবিবার সে যদি মেথোট্রেক্সেট খায় সোমবার সে ফলিক অ্যাসিড খাবে। ঠিক আছে? আচ্ছা, কমন সাইড ইফেক্ট কি একটু আগে বললাম। জিআই আপসেট এটা ১ নাম্বার। যদি স্যার ম্যাডামরা জিজ্ঞাসা করেন মেথোট্রেক্সেটের সাইড ইফেক্ট কি? কিচ্ছু মনে না থাকলেও শুধু একটা বললেই হবে জিআই আপসেট। নওশিয়া, ভমিটিং এতটুকু বলো। এটাই সবচেয়ে কমন। হ্যাঁ? আচ্ছা, আদার্স এর মধ্যে হেপাটিক ফাইব্রোসিস করতে পারে, ইন্টারস্টিশিয়াল লাইং ডিজিজ করতে পারে, বোন ম্যারো সেপারেশন করতে পারে। এত দূর লাগবে না। এট লিস্ট অতটুকু বলতে পারলেই হবে। আচ্ছা, ফলো আপ কি করব মেথোট্রেক্সেটের ক্ষেত্রে? আমরা যখন প্রেসক্রাইব করব ১ম ১ মাসে আমরা সিপিসি, লিভার ফাংশন টেস্ট এবং রেনাল ফাংশন টেস্ট গুলা করব। হ্যাঁ? এবং তারপর কখন করব? এরপর আবার ৩ মাস পরে করব। ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে ১ম হচ্ছে ১ম মাস ১ মাস পরে আমরা সিবিসি, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট করব। এরপর আবার ৩ মাসে করব। ৩ মাস পরে আবার করব। আচ্ছা, ঠিক আছে।
সালফাসালাজিনের ডোজটা কিভাবে দিই আমরা? প্রথমে 500 মিলিগ্রাম আমরা হাফ করে দিই 1 সপ্তাহ, তারপরে 1টা করে দিই 1 সপ্তাহ, তারপরে 1.5টা করে দিই 1 সপ্তাহ, তারপর 2টা করে দিই, তারপর 4টা করে দিতে পারি। এটা ধরবে না, লাগবে না তোমাদের। ঠিক আছে। আচ্ছা, সালফাসালাজিনের কি কমপ্লিকেশন? সালফাসালাজিন জিআই আপসেট করতে পারে, কিন্তু ওই যে অ্যাগ্রানুসাইটোসিস করে, হ্যাঁ? এটা বলবে তোমরা। একটা যদি বলতে পারো এই অ্যাগ্রানুসাইটোসিস বলো, এছাড়া হচ্ছে জিআই আপসেট বলতে পারো। ঠিক আছে, রিভার্সিবল স্টেরিলিটি করে, এত দূর যাওয়ার দরকার নেই, লাগবে না। আচ্ছা, পেশেন্ট একজন স্যালাজিন খাওয়ার পরে কমপ্লেইন করছে যে সোর থ্রট, তাহলে কি ডায়াগনোসিস হতে পারে? অ্যাগ্রানুলোসাইটোসিসের কারণে সোর থ্রট হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এইসব যারা একটু ভালো করবে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে স্যালাজিন মেল পেশেন্টদের দিলে তাদের কিন্তু স্টেরিলিটি ডেভেলপ করতে পারে, হ্যাঁ? অনেক পেশেন্ট এসে কমপ্লেইন করতে পারে। তাহলে সেই পেশেন্টকে তুমি কি বলবা? যে এটা কি এটা কি আর ঠিক হবে না? তখন পেশেন্টকে বলে দিতে হবে যে এই ওষুধ খেলে আপনার এরকম সমস্যা হতে পারে, কিন্তু এটা চিরস্থায়ী না। আপনি যখনই ওষুধ খাওয়াটা বন্ধ করবেন, যখন আমাদের চিকিৎসা চলতে যখন আপনার এটা কমে যাবে, যখন ওষুধটা আপনি বন্ধ করবেন, তখন এটা আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে সেটা অনেক সময় জানতে চায় যে এটা কি রিভার্সিবল নাকি রিভার্সিবল। বলতে হবে স্যার এটা রিভার্সিবল, sterility will disappear if the patient stop the drug. ঠিক আছে? আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা রিফ্লুনামাইড ইউজ করি, হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করি। আচ্ছা, আর কিছু লাগবে? বায়োলজিক্স কি দিতে পারি? ইনফ্লিক্সিমাব, ইটানারসেপ্ট, আদালিমুমাব এগুলাই বেশি ইউজ করি। বায়োলজিক গুলো যখন দেই এটা সাইড ইফেক্ট হিসেবে এটা হচ্ছে ওই যে বললাম একটু আগে, এটা কি করে ডরমেন্ট অবস্থায় যে আমাদের যে ডিজিজ গুলো থাকে সেটাকে আবার রিঅ্যাক্টিভেট করতে পারে। এজন্য ল্যাটেন্ট টিবি রিঅ্যাক্টিভেশন হতে পারে, কোনো ইনফেকশন হতে পারে, কারণ এগুলো বায়োলজিক্স গুলো কি, এগুলো ইমিউনোসাপ্রেসিভ, তাই না? তাহলে ইনফেকশন হতে পারে। এজন্য আমাদের কি করতে হয়? ভ্যাকসিন দিয়ে দিতে হয়, হ্যাঁ? আমাদের যে নিউমোকক্কাল ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এই ভ্যাকসিন গুলো দিয়ে দিতে হয়। আচ্ছা, ঠিক আছে, এতটুকু মনে রাখতে মিশন ক্রাইটেরিয়া লাগবে না। ঠিক আছে, ফেল্টি সিনড্রোম, রিউমাটয়েড আর্থ্রাইটিসের কোনো পেশেন্টের যদি সাথে স্প্লিনোমেগালি থাকে এবং নিউট্রোপেনিয়া থাকে তাহলে আমরা সেটাকে বলি ফেল্টি সিনড্রোম। লাগবে না। আচ্ছা, পেলিন্ড্রোমিক রিউমাটয়েড আর্থ্রাইটিস কি? যদি recurrent episode of joint pain and stiffness and swelling which last for only few hours to days, হ্যাঁ? তাহলে প্যালিন্ড্রোমিক হচ্ছে যেটা অনেকদিন ধরেই কোনো জায়গায় বারবার রিকারেন্ট এবং রিল্যাপস হচ্ছে এবং সেটা থাকতেছে কতক্ষণ? মাত্র হয়তো 24 ঘন্টা, হুম, 24 ঘন্টা বা কয়েক ঘন্টা, 2-3 ঘন্টা, কিন্তু বারবার হচ্ছে, সেটাকে আমরা বলি প্যালিন্ড্রোমিক রিউমাটয়েড আর্থ্রাইটিস। লাগবে না, যারা অনেক ভালো করবা তাদের জন্য, তাছাড়া দরকার নাই। এটা এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করতে পারে যে কি ডিফর্মিটি আমরা পাই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। সোয়ান নেক ডিফর্মিটি, পাটানিয়ার ডিফর্মিটি, জেড ডিফর্মিটি অফ দা থাম্ব, তারপর হচ্ছে ট্রিগারিং অফ দা ফিঙ্গার্স পেতে পারি, আলনা ডেভিয়েশন পেতে পারি। আচ্ছা, দুই একটা বলতে পারলেই হবে, কঠিন কিছু না। আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিস আর রিউমাটয়েড ফিভারের মধ্যে পার্থক্য কি? আর্থ্রাইটিসটা একটু আগে আমরা পড়ছি 20 থেকে 40 বছর এজে হয়, ফিভারটা কাদের হয়? বাচ্চাদের হয়, 15 বছরের কমে, তাই না? জয়েন্ট ইনভলভমেন্ট আর্থ্রাইটিস এ স্মল জয়েন্ট, ফিভারের ক্ষেত্রে লার্জ জয়েন্ট। আর্থ্রাইটিসটা রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা একটু আগে পড়ে আসছি সিমেট্রিক্যাল, হ্যাঁ? আর রিউমাটয়েড ফিভারটা কি? মাইগ্রেটরি। মর্নিং স্টিফনেস কিসে থাকবে? অবশ্যই রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর এ ফ্যাক্টর পজিটিভ কিসে? রিউমাটয়েড আর্থ্রাইটিসে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি? এআরএ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আর এখানে রিউমাটয়েড ফিভারের ক্ষেত্রে আমরা জানি জোনস ক্রাইটেরিয়া হচ্ছে এখানকার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেনটা করতে পারে, কিছু কানেকটিভ টিস্যু ডিজিজের নাম জিজ্ঞাসা করতে পারে। এর মধ্যে কি আছে? এসএলই আমরা জানি, এসএলই একটা কানেকটিভ টিস্যু ডিজিজ, সিস্টেমিক স্ক্লেরোসিস, মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, হ্যাঁ? এটলিস্ট নামগুলো একটু মনে রাখতে হবে। 2-3টা নাম মনে রাখলেই হবে। এটলিস্ট এসএলই বলো, সিস্টেমিক স্ক্লেরোসিস, হ্যাঁ, মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ, আর যদি ডার্মাটোমায়োসাইটিস মনে রাখতে পারো, এই 3-4টা বলতে পারলেই হবে। আচ্ছা, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এসএলইর জন্য কি? এটা আমরা ডোপামিন হ্রাস দিয়ে মনে রাখতাম।
আচ্ছা, ডোপামিন রাশ দিয়ে কিভাবে মনে রাখতে পারি? ডি তে হচ্ছে ডিসকয়েড র্যাশ থাকবে, ওতে হচ্ছে ওরাল আলসার থাকবে, বি তে হচ্ছে ফটোসেনসিটিভিটি, এ তে হচ্ছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসটা কেমন? নন ইরোসিভ। হ্যাঁ, এটা কিন্তু নন ইরোসিভ। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা কেমন ছিল? ইরোসিভ ছিল, কিন্তু এসএলইটা কিন্তু নন ইরোসিভ। আচ্ছা, মেলার র্যাশ থাকে। আচ্ছা, এটা কি করে? এই র্যাশটা কেমন থাকে? নেজোলেভিয়াল ফোল্ডটাকে স্পেয়ার করে, তাই না? মুখস্থ আমাদের, এটা আমরা জানি। আচ্ছা, ইমিউনোলজিক্যালের মধ্যে কি থাকে? অ্যান্টি ডিএনএ পজিটিভ থাকে, হাই টাইটার থাকে, হ্যাঁ, তারপর অ্যান্টি এসএম অ্যান্টিবডি, অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি পজিটিভ থাকে। নিউরোলজিক্যালের মধ্যে আমরা সিজার সাইকোসিস পেতে পারি। রেনাল ডিসঅর্ডারের মধ্যে পারসিস্টেন্ট প্রোটিনিউরান থাকতে পারে। তারপরে হচ্ছে হেমাচুরিয়া থাকতে পারে, গ্র্যানুলার কাস্ট অথবা টিউবুলার কাস্ট পেতে পারি। আচ্ছা, তারপরে আর এতে আমরা কি বলবো? র্যাশের মধ্যে আর পড়লাম, এতে কি আছে? এনা পজিটিভ। আর এস এর মধ্যে কি থাকতে পারে? সেরোসাইটিস, প্লিউরাইটিস, প্লিউরাল ডিফিউশন, পেরিকার্ডাইটিস, যত জায়গায় পানি জমতে পারে, যতগুলো সেরোসাইটিসের যে কজগুলো, সেগুলাই হচ্ছে গিয়ে এখানে হতে পারে। ঠিক আছে? আর এইচ তে হচ্ছে হেমাটোলজিক্যালের মধ্যে আমরা নমোসাইটিক নর্মোকমিক অ্যানিমিয়া পেতে পারি। ঠিক আছে? আচ্ছা, এই যে হেমোলাইটিক অ্যানিমিয়া পেতে পারি, লিউকোপেনিয়া পেতে পারি, লিম্ফোপেনিয়া পেতে পারি। ঠিক আছে? তো হচ্ছে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার। হেমোলাইটিক অ্যানিমিয়া এইটা দিয়ে আমরা মনে রাখতে পারি, ডোপামিন রাশ দিয়ে আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা মনে রাখতে পারি। এটা অতটা ধরে না ভাইভাতে, তারপর একটু মনে রাখার জন্য যদি ভালো করো তাহলে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কি কি আমরা ইনভেস্টিগেশন করতে পারি এই ক্ষেত্রে? আমরা সিবিসি করলে কি পাবো? ইএসআরটা বেশি পাবো। হ্যাঁ, পিবিএফ এ আমরা অ্যানিমিয়া পেতে পারি, প্যানসাইটোপেনিয়া থাকতে পারে, ইউরিনে প্রোটিনিউরিয়া থাকতে পারে, আরবিসি কাস 24 আওয়ার্স টোটাল ইউরিনারি প্রোটিনে আমরা বেশি পাবো। সিআরপিটা নরমাল থাকে কিন্তু এনা পজিটিভ থাকে, ডিএসডিএনএ পজিটিভ থাকতে পারে। ঠিক আছে? এটা তো C3C4 কমে যায়। এক্স-রে তে নরমাল থাকবে কেন? এটা কিন্তু নন ইরোসিভ, তাই। এরকম প্যাচায় জিজ্ঞাসা করতে পারে যে এক্স-রে তে কি ফিচার থাকবে? এক্স-রে তে কিন্তু সেরকম, এক্স-রে নরমাল থাকবে কেন? এটা তো নন ইরোসিভ, এক্স-রে তো কোনো চেঞ্জ আসবে না। আচ্ছা, এরপরে হচ্ছে যদি বলে আমরা একটা ইনভেস্টিগেশন করবো এসএলই এর ক্ষেত্রে, তাহলে আমরা কোনটা করবো? অ্যানা। ঠিক আছে? অ্যানা কেন করবো? কারণ অ্যানা হচ্ছে গিয়ে এসএলই এর ক্ষেত্রে এটা বেশি স্পেসিফিক। ঠিক আছে? আর এনটিডিএসডিএনএ পজিটিভ, এনটিডিএসডিএনএ হচ্ছে 95% সেনসিটিভ। সেনসিটিভ বেশি কোনটা? এনটিডিএসডিএনএ। আর স্পেসিফিক কোনটা? অ্যানা। ঠিক আছে? এনা পজিটিভ কিন্তু সব ধরনের যতগুলো কানেকটিভ টিস্যু ডিজিজ আছে, যেমন এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ, পোলিওমায়াসাইটিস, ডার্মাটোমায়াসাইটিস, এগুলাতে সবগুলাতে এনা পজিটিভ। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এসএলই যদি ট্রিটমেন্টটা একবার জাস্ট দেখে যাই, এটা তোমরা পারোই, আমি একবার শুধু বলে দিয়ে যাচ্ছি। মাইল্ড ডিজিজের ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব? যদি এক্সপ্লেনেশন ডিজিজ, তার সাথে হচ্ছে এনএসআইডি দিতে পারি ট্যাবলেট হিসেবে, হাইড্রোক্সিক্লোরোকুইন 200 মিলিগ্রাম দিয়ে আমরা শুরু করতে পারি। ঠিক আছে? বা এটা জেনেরিক না, আমরা যখন ওয়ার্ডে দেই তখন আমরা এটা রিকোনিল হিসাবে লিখি। হ্যাঁ, ট্যাবলেট রিকোনিল। আচ্ছা, মডারেট যদি ডিজিজ থাকে তাহলে আমরা সাথে একটা স্টেরয়েড যোগ করতে পারি। মডারেট কাকে বলবো? যদি তার সেরোসাইটিস থাকে, হ্যাঁ, বা প্লুরোপেরিকার্ডাইটিস থাকে তখন। আর যদি পেশেন্টের লাইফ থ্রেটেনিং এসএলই হয়ে যায়, যদি লুপাস নেফ্রাইটিস হয় বা সিএনএস ইনভলভমেন্ট হয়ে যায়, মানে যদি হচ্ছে গিয়ে কিডনিতে ইনভলভ হচ্ছে অথবা ব্রেনে ইনভলভ হচ্ছে, তখন আমরা সেটাকে কি বলতেছি? লাইফ থ্রেটেনিং। তখন আমাদের পালস থেরাপিতে যেতে হবে। হ্যাঁ, তখন আমরা আইভি মিথাইল প্রেডনিসোলন দিব, তার সাথে আইভি সাইক্লোফসফামাইড দিতে হবে। হ্যাঁ, দুটাই দিতে হবে। ঠিক আছে? এই যে পালস থেরাপিতে, এই যে আইভি মিথাইল, হোয়াট ইজ পালস থেরাপি, এই কোয়েশ্চেনটা পরেই আছে। এটাই যখন আমাদের লাইফ থ্রেটনিং কন্ডিশনে চলে যায় এসএলইটা, যখন কিডনি লুপাস নেফ্রাইটিস হয়ে যাচ্ছে বা সিএনএস ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, তখন আমরা পালস থেরাপি দিব। কিভাবে? আইভি মিথাইল প্রেডনিসোলন দিতে হবে, 1 গ্রাম দিব, 500 ml একটা যে কোনো একটা ফ্লুইডের সাথে দিতে পারি, আর সাথে আইভি সাইক্লোফসফামাইড দিতে হবে। বোলাস ফর্মে দিব আমরা 2 কেজি, 2 গ্রাম পার কেজি বডি ওয়েটে।
500 ml ডিএ অথবা ডিএনএস এর মধ্যে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এসএলই পেশেন্ট যদি কনভালশন নিয়ে আসে তাহলে তোমার ডায়াগনোসিস কি হবে? লুপাস সেরেব্রাইটিস। আচ্ছা, একটা লুপাসের এসএলই পেশেন্ট যদি তার রেনাল ফেইলিউর, সেরাম ক্রিয়েটিন বেশি থাকে, অলিগোইউরিয়া থাকে, তাহলে সেটা কিসের দিকে যাবে? লুপাস নেফ্রাইটিস। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই পেশেন্টগুলা এসএলই পেশেন্ট খারাপ হয় কিসের জন্য? মেইনলি দেখা যায় লুপাস নেফ্রাইটিস থেকে কিন্তু বেশিরভাগ পেশেন্ট খারাপ হয়ে যায়, হ্যাঁ? তো এইজন্য এটা স্যার ম্যাডামরা জিজ্ঞাসা করেন, যেহেতু ওয়ার্ডে যাবে 2 দিন পরে ডাক্তার হয়ে, তখন তো এইগুলো ম্যানেজ করতে হবে। মানে পেশেন্ট যাতে এই জিনিসগুলো যাতে আমাদের ভুল না হয়, হ্যাঁ? একটা এসএলই পেশেন্ট আসলো তাহলে তার অবশ্যই আমাদের রেনাল ফাংশন গুলা দেখতে হবে, ক্রিয়েটিনিন দেখতে হবে, অলিগোইউরিয়া আছে কিনা, হ্যাঁ? এগুলা দেখতে হবে। যদি দেখি যে এগুলো নরমাল আছে তাহলে তো ভালো। কিন্তু যদি তার লুপাস ডেভেলপ করে যায় তখন কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? এবং এটা সিভিয়ার। তো এইজন্য এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে লো ব্যাক পেইন থেকে একটা কোয়েশ্চেন। আ আমরা লো ব্যাক পেইনটাকে কিছু ৪ টা ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ? কিছু মেকানিক্যাল পেইন, কিছু ইনফ্লামেটরি পেইন যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। স্যাররা বলে যে একটা পেশেন্ট লো ব্যাক পেইন নিয়ে আসছে, তাহলে কি হতে পারে? হ্যাঁ? তো পেশেন্টের লো ব্যাক পেইন এটা মেকানিক্যাল, 99% ক্ষেত্রেই দেখা যায় মেকানিক্যাল পেইন। এছাড়া ইনফ্লামেটরি পেইন হতে পারে। কিসে পাই আমরা? অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসে পাই। আচ্ছা, নন মেকানিক্যাল পেইন কিসে পাই? আ যেমন হচ্ছে গিয়ে ম্যালিগন্যান্সিতে লো ব্যাক পেইন থাকে, অস্টিওপোরোসিস, ফ্র্যাকচার, হ্যাঁ? এগুলা কিন্তু নন মেকানিক্যাল। আর কোনো স্পেসিফিক যেমন স্পাইনাল কোনো কজ থাকতে পারে, হ্যাঁ? পিএলআইডি থাকতে পারে, স্পন্ডাইলোলাইসিস থাকতে পারে, স্পন্ডাইলোলিস্থেসিস থাকতে পারে, হ্যাঁ? এই ধরনের কেসে আমরা স্পাইনাল কোনো কজেও কিন্তু লো ব্যাক পেইন থাকে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু টার্মগুলা যদি একটু মনে রাখি আমরা। স্পন্ডাইলোসিস মানে কি? স্পন্ডাইলোসিস মানে হচ্ছে আমাদের যে অস্টিও আর্থ্রাইটিসটা, এটাই যদি আমাদের স্পাইনে হয় সেটার নামই দিচ্ছি আমরা স্পন্ডাইলোসিস। মানে স্পাইনের osteoarthritis is equal to spondylosis, degenerative change in the spine, হচ্ছে স্পন্ডাইলোসিস। স্পন্ডাইলোলাইসিস এটা কি? যদি আমাদের ভার্টিব্রাল যে আর্চ আছে, ভার্টিব্রাল বডি, ভার্টিব্রাল আর্চের যদি যেই পার্টস ইন্টার আর্টিকুলারিসে যদি কোনো ডিফেক্ট থাকে তখন সেটাকে আমরা বলতেছি স্পন্ডাইলোলাইসিস। স্পন্ডাইলোলিস্থেসিস কি? আমরা জানি একটা ভার্টিব্রা এরকম একটার পর একটা থাকে স্পাইনে, তাই না? কিন্তু যদি উপরের যে উপরের যে একটা ২ টা ভার্টিব্রার মধ্যে উপরের ভার্টিব্রাটা যদি একটু স্লিপ আউট হয়ে যায় নিচের ভার্টিব্রা থেকে, হ্যাঁ? এটা এক্স-রেতে যখন তোমরা এগুলো এতটা এখনই জরুরি না, হ্যাঁ? আমরা যেমন এগুলো অনেক দেখি ওয়ার্ডে, অনেক বেশি পাই স্পন্ডাইলোলিসিসের পেশেন্টে, নিচের ভার্টিব্রা থেকে তার উপরের ভার্টিব্রাটা একটু স্লিপ আউট হয়ে সামনের দিকে চলে আসে। সেটাকে আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস। আর স্পন্ডাইলাইটিসটা কি? স্পাইনের জন্য কোনো ইনফ্লামেশন হয় সেটা স্পন্ডাইলাইটিস। যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস একটা ইনফ্লামেটরি কন্ডিশন অফ দ্য স্পাইন। এখানে আমরা ইনফ্লামেটরি পেইন পাই। তোমরা মনে রাখো এটলিস্ট এই দুইটা স্পন্ডাইলোসিস আর স্পন্ডাইলাইটিস এই দুটো মনে রাখতে পারলেই হবে, হ্যাঁ? স্পন্ডাইলোসিসটা কিন্তু ডিজেনারেটিভ স্টেজ মানে অস্টিওআর্থ্রাইটিস এর মতো। লোসিস যেটা স্পন্ডাইলোসিস। আর যখনই আইটিস মানেই তো ইনফ্লামেশন। তাই না? এটা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য স্পাইন। কোনটা? এই যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। দেখা যায় কি রিউমাটোলজি আমাদের এত পড়া থাকে যে প্রফের আগে রিউমাটোলজি পড়তে গেলে মাথা খারাপ হয়ে যায়। তো আজকে ক্লাসটা করলে আশা করি এই যে একটা রিভিশন হয়ে যাবে। এই যে কয়েকটা শব্দ তোমাদের মাথায় যাবে। এই প্রফের আগে দেখবা ইনশাআল্লাহ এগুলা থেকেই স্যাররা ধরবে। এইগুলা দিয়ে তোমরা পাস করে আসতে পারবা ইনশাআল্লাহ। আলাদা করে আর কষ্ট করে পড়তে হবে না। ঠিক আছে? ঠিক আছে। পরের স্লাইডে দেখি। আচ্ছা। এতক্ষণ আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করলাম। এখন আমরা হচ্ছে একটু ইনফেকশাস ডিজিজ নিয়ে একটু পড়বো। আর তারপরে আমরা পয়জনিং নিয়ে পড়বো। ঠিক আছে? আচ্ছা। ইনফেকশাস ডিজিজ আর পয়জন। ঠিক আছে। ইনফেকশাস ডিজিজ এর মধ্যে আমি দেখলাম এই কোয়েশ্চেনটা ঘুরায় ফিরে অনেকবার আসছে। হ্যাঁ? একই ধরনেরই কোয়েশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসছে যে একটা পেশেন্ট আসছে, a 20-year-old man presented with history of fever with retroorbital pain for 5 days with purpuric rashes for 1 day.
কি ক্লিনিক্যাল হিস্ট্রি আমরা নিব টু রিচ আউট দ্য ডায়াগনোসিস। কোন ডায়াগনোসিস স্পেসিফিক ডায়াগনোসিস জানি বলছি তুমি কি হিস্ট্রি নিবা। হ্যাঁ, আচ্ছা এখন বলে দিচ্ছি রেট্রোঅরবিটাল পেইন সাথে ফিভার সাথে পারপিউরিক র্যাশ। তাহলে আমরা অবশ্যই চিন্তা করব রেট্রোঅরবিটাল পেইন কিসে সবচেয়ে বেশি হয়? ডেঙ্গুতে। আবার জ্বরটা বেশিও না, 5 দিনের জ্বর। তাহলে ফিভার প্লাস রেট্রোঅরবিটাল পেইন প্লাস বলতেছে পারপিউরিক র্যাশ ফর 1 ডে। সবকিছু ক্ষেত্রে আমরা এটা কি হতে পারে? ডেঙ্গু ফিভারের দিকে যেতে পারি, তাই না? ডিডি হিসেবে চিকুনগুনিয়া রাখতে পারি। এছাড়া কোনো ভাইরাল ফিভার। এটা হচ্ছে আমরা জাস্ট চিন্তা করব। আমরা যখন এই ধরনের প্রশ্ন বলবে যে কি ক্লিনিক্যাল হিস্ট্রি নিতে হবে ডায়াগনোসিস এ যাওয়ার জন্য, তখন আমাদের কিন্তু ডাইরেক্ট ডায়াগনোসিস চায় না। তো এরকম কোয়েশ্চেন আসলে আমরা আগে চিন্তা করব কি ডিডিও হতে পারে। সিনারিও থেকে কি ডিডি আসতে পারে। তাহলে ডিডির বেসিসে যে কয়টা ডিডি আমার মাথায় আসবে সেটা চিন্তা করে আমি হচ্ছে কিছু হিস্ট্রি নিব আর কিছু এক্সামিনেশনে দেখব। আচ্ছা, তাহলে হিস্ট্রিতে আমরা দেখতে পারি যে তার কোনো ট্রাভেলের হিস্ট্রি আছে কিনা, কোনো ডেঙ্গু এন্ডেমিক জোন থেকে ট্রাভেলের হিস্ট্রি আছে কিনা। হ্যাঁ, তারপর তার ফিভারটা কেমন, এটা কি হাই গ্রেড কন্টিনিউড ফিভার কিনা, তাহলে ডেঙ্গুর দিকে যেতে পারে। হ্যাঁ, ফটোফোবিয়া আছে কিনা, ডেঙ্গুর দিকে যাবে। হ্যাঁ, আচ্ছা তারপরে হচ্ছে যদি আমার মানে মাসেল পেইন জয়েন্ট পেইন থাকে এবং একটু আগে যেটা বললাম এই যে পেইন এন্ড সোয়েলিং অফ দ্য স্মল জয়েন্টস অফ হ্যান্ড, এই যে ইদানিং ওয়ার্ডে এত বেশি আসছে পেশেন্ট গুলা, চিকুনগুনিয়া। তাহলে হিস্ট্রিতে আমরা দেখবো যে এই ধরনের পেইন আছে কিনা, জয়েন্ট পেইন, বোন পেইন, স্মল জয়েন্টে পেইন আছে কিনা, তাহলে সেটা চিকুনগুনিয়ার দিকে যাবে। সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন আছে কিনা, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, এরপর আমরা এক্সামিনেশনে দেখতে পারি। এক্সামিনেশনের মধ্যে আমরা কি করতে পারি? এক্সামিনেশনের মধ্যে আমরা দেখতে পারি ব্লিডিং। ব্লিডিং আছে কিনা, কোনো এপিস্ট্যাক্সিস বা হেমাটোম্যাসিস, ব্ল্যাক স্টুল, এগুলা কিছু মানে ব্লিডিং এর কিছু এক্সামিনেশনে আমরা দেখতে পারি কোনো ব্লিডিং টেন্ডেন্সি আছে কিনা, এপিস্ট্যাক্সিস আছে কিনা, এছাড়া হচ্ছে কোনো প্লাজমা লিকেজের ফিচার্স আছে কিনা, এগুলো দেখতে পারি। টুকু হ্যাঁ, হিস্ট্রি থেকে ডায়াগনোসিসে পৌঁছানোর জন্য এটা করতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে পরের কোশ্চেনটা ছিল কি ইনভেস্টিগেশন দিতে পারি। আচ্ছা, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা অবশ্যই কি দিতে পারি? কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, এখানে টোটাল কাউন্ট হ্যাঁ কমে যাবে, প্লেটলেট কাউন্টটা কম পেতে পারি, হেমাটোক্রিটটা বেশি থাকতে পারে। তারপর লিভার ফাংশনের মধ্যে সেরাম এএসটি দেখতে পারি বেশি থাকবে, এসজিপিটি, এসজিওটি এগুলো করতে পারি। ডেঙ্গু করতে পারি, ডেঙ্গুর ক্ষেত্রে ডেঙ্গু চিন্তা করে ডেঙ্গু ফর আইজিজি আইজিএম করতে পারি। এখন কিন্তু 5 দিনে বলে দিচ্ছে, তাহলে 5 দিনে কিন্তু আর NS1 টেস্ট করা যাবে না। NS1 আমরা করি 3 দিনের মধ্যে আসলে, তাই না? তারপর ইউরিনারি করতে পারি, চেস্ট এক্সরে করতে পারি যে কোনো প্লুরাল ইফিউশন আছে কিনা, আল্ট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন করতে পারি, কোনো অ্যাসাইটিস আছে কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে ম্যালেরিয়ার জন্য আমরা ম্যালেরিয়া প্যারাসাইট অথবা আইসিটি করতে পারি, এন্টেরিক ফিভারের জন্য ব্লাড কালচার করতে পারি, এগুলো হচ্ছে কি আমরা ইনভেস্টিগেশন করতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে পয়জনিং থেকে একটা কোয়েশ্চেন দেখলাম যে হচ্ছে গিয়ে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ ওপিসি পয়জনিং এবং মেনশন দ্য ইন্ডিকেশনস অফ অ্যান্টিভেনম ইন স্নেক বাইট। আচ্ছা, ঠিক আছে, ওপিসি পয়জনিং এর ক্লিনিক্যাল ফিচার আমরা সেই থার্ড ইয়ার থেকে পড়ে আসতেছি, সে একই জিনিস, মাস্কেরাইন কিছু আছে, কিছু নিকোটিনিক আছে, কিছু সিএনএস আছে। হ্যাঁ, মাস্কেরাইনের মধ্যে কি আছে? ডায়রিয়া, ইউরিনেশন, মানে যত ধরনের স্যালাইভেশন আছে, ল্যাক্রিমেশন আছে, সোয়েটিং আছে, সোয়েটিং, স্যালাইভেশন, ল্যাক্রিমেশন, এগুলা সবই। তার সাথে চোখটা কেমন থাকবে? চোখ পিন পয়েন্ট থাকবে, তাহলে মিওসিস, হ্যাঁ, ডায়রিয়া, তারপরে ব্র্যাডিকার্ডিয়া থাকবে। আর নিকোটিনিক কি থাকবে? এটা তো হচ্ছে মাসেলের, তাহলে ফ্যাসিকুলেশন থাকতে পারে, প্যারালাইসিস থাকতে পারে। আচ্ছা, আচ্ছা, এরপরে ছিল যে অ্যান্টিভেনম আমরা কি ইন্ডিকেশন কি আছে পলি অ্যান্টিভেনমের ক্ষেত্রে। আমরা দেখব যে স্নেকটা হচ্ছে গিয়ে ভেনোমাস কিনা, যদি ভেনোমাস থাকে এবং হচ্ছে গিয়ে যদি আইডেন্টিফাই নাও করতে পারি কিন্তু আবার সাসপেক্টেড একটা স্নেক বাইট, তাহলে প্রথমে আমরা পেশেন্টকে যদি পেশেন্ট যদি একদম নন ভেনোমাসই হয় তাহলে আমরা জাস্ট রিঅ্যাসুরেন্স করতে পারি, অবজারভেশন করব 24 ঘন্টা। কিন্তু যদি এটা আইডেন্টিফাই করতে নাই পারি, ভেনোমাস মনে হয়, হ্যাঁ, তাহলে আমরা আগে দেখব যে কোনো ইনভেনোমেশনের সাইন হচ্ছে কিনা, কোনো সিস্টেমিক ফিচার আছে কিনা, কোনো লোকাল
এনভেনমিং এর কোনো ফিচারস আছে কিনা, হ্যাঁ? এবং ফিচারস কোনো সিস্টেমিক ফিচারস আছে কিনা। এগুলোর যেকোনো একটা থাকলেই আমরা অ্যান্টিভেনম শুরু করব, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। এখন মনে হতে পারে যে কি হচ্ছে আমাদের আ সাইন গুলা। এর মধ্যে হচ্ছে এম এনভেনমিং এর সাইন কি? কিছু নিউরোটক্সিক সাইন আছে, কিছু হেমাটোলজিক্যাল সাইন আছে। নিউরোটক্সিক এর মধ্যে আমরা কি পাই? হ্যাঁ, ব্রোকেন নেক সাইন পাই, টোসিস থাকে, এক্সটার্নাল অপথ্যালমোপ্লেজিয়া থাকে, নেজাল ভয়েস হয়ে যায়, হ্যাঁ? তারপর বলে যে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, রেসপিরেটরি ডিফিকাল্টি হয়, হ্যাঁ? আস্তে ইনভলভমেন্ট হয়। ১ম এ হচ্ছে গিয়ে ব্রোকেন নেক সাইন পাই আমরা, হ্যাঁ? ১ম এ নেজাল ভয়েস থাকে। তারপর দেখা যায় ব্রোকেন নেক সাইন পজিটিভ, হ্যাঁ? তারপর আস্তে বলে যে পেশেন্টের আ হচ্ছে ঢোক গিলতে কষ্ট হচ্ছে। তারপর ল্যারিঞ্জিয়াল মাসেল ইনভলভমেন্ট হয়। তারপর রেসপিরেটরি দেখা যায় যে স্যাচুরেশন ফল করতেছে। রেসপিরেটরি মাসেল তখন কিন্তু পেশেন্টের আইসিইউ সাপোর্ট লাগে। আচ্ছা। এছাড়া অ্যাকিউট রেনাল ফেইলিউর হতে পারে। ব্লিডিং এ কিছু অ্যাবনরমালিটি পাইতে পারি যদি রাসেল ভাইপার হয়। হিমোগ্লোবিনুরিয়া, মাইক্রোগ্লোবিনুরিয়া এগুলা থাকতে পারে। যখন একটা পেশেন্ট আমরা স্নেক ভেনমের বা স্নেক বাইটের পেশেন্ট পাবো, ১ম এ আমরা 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট করব। এটা হচ্ছে আমরা পজিটিভ পাবো কিসের ক্ষেত্রে? যদি কোনো ভেনোমাস স্নেক হয় তাহলে আমরা এটা পজিটিভ পাবো। ঠিক আছে? ব্লাডটা ক্লট হয়ে যাবে না। ঠিক আছে। আচ্ছা। এরপরে হচ্ছে যদি আমরা কিছু সিনারিও বেসড কোয়েশ্চেন দেখি, হ্যাঁ? এর মধ্যে দেখলাম রিসেন্টলি কিছু কোয়েশ্চেন আসে, কিছু ভাইভাতে এই ধরনের কোয়েশ্চেন স্যাররা অনেক জিজ্ঞাসা করেন। আচ্ছা, যেমন হচ্ছে গিয়ে ইনফেকশনস থেকে যদি আমরা ১ম এ একটু পড়ি, তারপরে আমরা পয়জনিং থেকে পড়ব। আচ্ছা, একটা 40 ইয়ার ওল্ড ম্যান তার ৩ দিনের ফিভারের হিস্ট্রি নিয়ে আসছে, ফলোড বাই আনকনসিয়াসনেস। কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে? এটা ভাইভাতে অনেক ধরে, হ্যাঁ? প্রায়ই জিজ্ঞাসা করে। তাহলে কি আছে? ফিভার সাথে আনকনসিয়াসনেস। সবার মনেই হবে যে এনকেফালাইটিস, তাই না? মেনিনজাইটিস, এনকেফালাইটিস। আনকনসিয়াসনেস যেহেতু বলে দিছে তাহলে আমরা আগে এনকেফালাইটিস বলবো। কারণ মেনিনজাইটিসে কিন্তু আগে আনকনসিয়াসনেস হয় না, হ্যাঁ? ফিভার থাকে তার সাথে কনভালশন থাকতে পারে। যখন ফিভার প্লাস আনকনসিয়াসনেস এরকম বসে এনকেফালাইটিস আগে আসতে পারে, সেরেব্রাল ম্যালেরিয়া হতে পারে, তারপর মেনিনগোএনকেফালাইটিস হতে পারে। ঠিক আছে? এই ৩ টা দিকই আমরা বলব। আচ্ছা, এসব ক্ষেত্রে আমরা কি ইনভেস্টিগেশন করতে পারি? সিএসএফ স্টাডি করতে পারি অবশ্যই। হুম? এনকেফালাইটিস দেখার জন্য সিএসএফ করতে পারি। ম্যালেরিয়া প্যারাসাইটের করে ব্লাড ফিল্ম দেখতে পারি, থিক ফিল্ম, থিন ফিল্ম করতে পারি। হ্যাঁ, যদি সেরেব্রাল ম্যালেরিয়া চিন্তা করি। আইসিটি করতে পারি ম্যালেরিয়ার জন্য, হ্যাঁ? তারপর সিবিসিতে আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পেতে পারি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এর ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে আমরা যেটা হচ্ছে সেরেব্রাল ম্যালেরিয়া। এখানে আমরা অ্যান্টি ম্যালেরিয়াল থেরাপিটা কিভাবে দেই? আমরা এখানে কুইনিন সালফেটই দেই কিন্তু এটা আমরা বোলাস ফর্মে দেই, হ্যাঁ? ১ম এ ২০ মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে সেটা আমরা একটা ফ্লুইডের মধ্যে ৫০০ এমএল ফ্লুইডে দিয়ে দিই ৪ ঘন্টার জন্য। তারপরে আমরা 10 মিলিগ্রাম করে মানে ১ম এ 20 বোলাস ফর্মে তারপরে হচ্ছে 10 মিলিগ্রাম করে ৮ ঘন্টার জন্য দেই, হ্যাঁ? এটা একটু ভালো পারলে এটা জিজ্ঞাসা করতে পারে। সেরেব্রাল ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা কি দিই? আচ্ছা, আর কুইনিন দিলে এটার কি আইভি তে যখন আমরা দিই কি কমপ্লিকেশন হতে পারে? অ্যারিথমিয়া উইথ প্রলংগেশন অফ দ্য কিউটি ইন্টারভাল হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, সার্কুলেটরি কোলাপস হতে পারে। আচ্ছা, এন্টেরিক ফিভারের কি ক্লিনিক্যাল ফিচারস আছে এটা তো আমাদের একদম মানে পড়তে মনে হয় মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ? আচ্ছা, ফার্স্ট উইকে আমরা কি পাই? ফার্স্ট উইকে থাকে হচ্ছে গিয়ে মায়ালজিয়া, ফিভার, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, কনস্টিপেশন, হেডেক। হ্যাঁ? এটা আমরা MyFRCH দিয়ে মনে রাখতে পারি। মায়ালজিয়া, ফিভার, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, কনস্টিপেশন, হেডেক। তাহলে ফার্স্ট উইকে কিন্তু আমরা এগুলা পাবো। কনস্টিপেশন পাবো, ফিভার পাবো, মায়ালজিয়া পাবো। আচ্ছা, সেকেন্ড উইকে কি থাকে? সেকেন্ড উইকে থাকে হচ্ছে র‍্যাশ, কাফ, ডায়রিয়া। ডায়রিয়াটা কখন পাই? সেকেন্ড উইকে। অ্যাবডোমিনাল ডিসটেনশন, স্প্লিনো এগুলো কখন পাই? সেকেন্ড উইকে পাই। হ্যাঁ? তাহলে যদি র‍্যাশ নিয়ে আসে এগুলো আমাদের চিন্তা করতে হবে সেকেন্ড উইক। 14 দিন হয়ে গেছে ততদিনে। আর একদম থার্ড উইকে গিয়ে তো পেশেন্ট অলরেডি খারাপ হয়ে যায়, ডেলিরিয়াম, কোমা চলে আসে। আচ্ছা, এটা একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এটা অনেক সময় জানতে চায়, হ্যাঁ? আ আমাদের ইন্টার্নশিপের সময় স্যার ম্যাডামরা এটা খুব জিজ্ঞাসা করত। আচ্ছা, এখানে আমাদের আমরা জানি এন্টেরিক ফিভারের ক্ষেত্রে পালস আর ফিভারের একটা রিলেশন আছে, হ্যাঁ? আমরা জানি যখন ১০ ডিগ্রি টেম্পারেচার বাড়ে তখন পালসও কিন্তু ১০ ডিগ্রি বাড়ার কথা। কিন্তু এন্টেরিক ফিভারের
ক্ষেত্রে যখন আমাদের টেম্পারেচার 10 ডিগ্রি বাড়ে, পালস কিন্তু সেভাবে বাড়ে না। এজন্য এটাকে কি বলে? রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। ঠিক আছে? রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া কোথায় পাওয়া যায়? এন্টেরিক ফিভারে পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, আবার এন্টেরিক ফিভারটা যেটা, সেটাও কিন্তু একটা প্যাটার্ন বলা হয়। কি বলা হয়? সেটাকে বলা হয় স্টেপ ল্যাডার প্যাটার্ন। স্টেপ ল্যাডার কেন বলতেছে? এই যে সিঁড়ির মতো, হ্যাঁ? এই যে প্রতিদিন জ্বরটা এভাবে বাড়তে থাকে। ১ম দিন ১০৪ আসলো, পরের দিন ১০৩, ১০৪, হ্যাঁ? ১০৪.৫ এভাবে আস্তে, আস্তে বাড়তে থাকে জ্বরটা। এজন্য বলে স্টেপ ল্যাডার প্যাটার্ন। আচ্ছা? আচ্ছা, কি কমপ্লিকেশন হতে পারে এন্টেরিক ফিভার থেকে? রিটেনেও লাগে। আমাদের আরইউতে আমি তো আরএমইউ আন্ডারে। তো সেখানে হচ্ছে কিন্তু এই কোয়েশ্চেনটা রিটেনে অনেক আসতো আমাদের। হ্যাঁ? যেমন হেমোরেজ হতে পারে ফ্রম জিআই থেকে, পারফোরেশন, মেনিনজাইটিস হতে পারে ব্রেনে। তারপর লাংসে কি হতে পারে? নিউমোনাইটিস, হার্টে মায়োকার্ডাইটিস, লিভারে কি হতে পারে? কোলিসিস্টাইটিস হতে পারে। তারপর আ ইয়েতে কি হতে পারে? কিডনিতে নেফ্রাইটিস হতে পারে। তাই না? আর বোনসে কি হতে পারে? অস্টিওমাইলাইটিস হতে পারে। সব আইটিস। যত ধরনের আইটিস আছে সব এখানে হতে পারে। ঠিক আছে। আচ্ছা। ম্যালেরিয়া ট্রিটমেন্টে আমরা কি দেই? এমনি সরি ম্যালেরিয়ার ইয়েতে দেই। ম্যালেরিয়া তো না। এন্টেরিক ফিভার, এখানে ভুল লিখছি। এন্টেরিক ফিভার হবে। ঠিক আছে। আচ্ছা, এন্টেরিক ফিভারে আমরা কি দেই? ইউজুয়ালি সিপ্রোফ্লক্সাসিন দেই, তাই না? ৫০০ মিলিগ্রাম সিপ্রোফ্লক্সাসিন আ হচ্ছে ১৪ দিনের জন্য দিব। এটা হচ্ছে অনেক সময় জিজ্ঞাসা করে টিচাররা। ঠিক আছে? এন্টেরিক ফিভারের ক্ষেত্রে এন্টেরিক হবে। ঠিক আছে? এন্টেরিকে আমরা কি দেই? সিপ্রোফ্লক্সাসিন দিব ৫০০ মিলিগ্রাম 101 করে ১৪ দিন। আর যদি ওয়ার্ডে আসে তাহলে আমরা সেফট্রাক্সন ২ গ্রাম করে দেই। ২ গ্রাম কিন্তু ১ গ্রাম না। ঠিক আছে? ২ গ্রাম করে দেই বিডি করে ৭ দিনের জন্য। ঠিক আছে? আর ওরাল হলে সিপ্রো দিতে পারি ১৪ দিনের জন্য। ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ভাইভাতে জিজ্ঞাসা করে কি কন্ডিশন? ফিভার উইথ র‍্যাশ। আ এই একই রকমই। ওই যে একটু আগে আমরা বললাম ডেঙ্গুতে থাকে, রিকেটশিয়া, টাইফয়েড, মিজেলস। এখন যেহেতু মিজেলস অনেক হচ্ছে, হ্যাঁ? বাচ্চাদের। তো মিজেলসটা ধরতে পারে। মিজেলস হচ্ছে ফিভার উইথ র‍্যাশ। পেডিতে সামনে যে পেডির ক্লাসগুলো হবে, মিজেলস তোমরা কোনোভাবেই এবার বাদ দিবে না। মিজেলস থেকে এবার সিনারিও কোয়েশ্চেন দিবেই। ভাইভাতেও মিজেলস থেকে কোয়েশ্চেন পড়বেই। মাস্ট। তো এটা একটু ভালো করে পড়ে যেও পেডির জন্য স্পেশালি। মেনিনগোকক্কাল মেনিনজাইটিস, ভাইরাল হেমোরেজিক ফিভার এগুলো ফিভার উইথ র‍্যাশ এর কিছু কজ ভাইভাতে জিজ্ঞাসা করে অনেক সময়। আচ্ছা। এরকম ডেঙ্গু থেকে একটা সিনারিও আসতে পারে যে একটা 30 ইয়ার ওল্ড বয় মাল্টিপল র‍্যাশ, তার সাথে ফিভার আছে, হ্যাঁ? ৭ দিনের ফিভার, হেডেক, পেশেন্ট ঢাকায় থাকে। তাহলে ডায়াগনোসিস কি হতে পারে, হ্যাঁ? যেহেতু পারফিউরিক র‍্যাশ বলে দিছে তাহলে কিন্তু এটা অলরেডি ডেঙ্গু হেমোরেজিক ফিভারের দিকে চলে গেছে। এরকম হচ্ছে গিয়ে ভাইভাতে অনেক সময় ছোট, ছোট করে একটা সিনারিও দিয়ে স্পট ডায়াগনোসিস এর মতো দেয়। তাহলে যখনই দেখবে যে মাল্টিপল পারফিউরিক র‍্যাশ এর কথা বলতেছে, ঢাকায় থাকে, ফিভার, তাহলে এটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলতে পারে। আচ্ছা। ডেঙ্গু সিনড্রোম কোনটা? যদি ৩ টা আমরা জানি ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম। এটাকে ৩ টাকে একসাথে কি বলা হয়? ডেঙ্গু সিনড্রোম। আচ্ছা। চলে গেল আবার। আচ্ছা। ক্লিনিক্যাল ফিচার কি ডেঙ্গু ফিভারের? এটা তো আমরা জানি যে একটা ফিব্রাইল ইলনেস থাকবে ২ থেকে ৭ দিনের সাথে হেডেক থাকতে পারে, রেট্রোঅরবিটাল পেইন, মাইলজিয়া, আর্থালজিয়া, ব্যাক পেইন, হ্যাঁ? এই ধরনের থাকতে পারে। রেট্রোঅরবিটাল পেইন ফিভার তো থাকবেই ২ থেকে ৭ দিনের, তার সাথে রেট্রোঅরবিটাল পেইন, আর্থালজিয়া, মাইলজিয়া, ব্যাক পেইন এগুলো থাকবে। র‍্যাশ থাকতে পারে। আচ্ছা। ডেঙ্গু হেমোরেজিক ফিভার কাদের হয়? সবার কি হয়? না। যাদের আগে কখনো ডেঙ্গু হয়েছে, হ্যাঁ? হয়তো অ্যাসিম্পটোমেটিক ও ছিল। কিন্তু তার বডিতে একটা ডেঙ্গুর জন্য একটা অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। প্রি এক্সিস্টিং একটা এন্টি ডেঙ্গু অ্যান্টিবডি তৈরি হয়ে আছে অলরেডি।
তাহলে হু হ্যাজ প্রিভিয়াসলি অ্যাটাক বাই ডেঙ্গু ফিভার। এখন ডেঙ্গুর তো আমরা জানি অনেকগুলো সেরোটাইপ আছে, তাই না? 4টা সেরোটাইপ আছে, ডেন 1 2 3 4। এখন অন্য কোনো সেরোটাইপ দিয়ে যদি ডেঙ্গু আবার অ্যাটাক হয়, একবার যদি যে সেরোটাইপ দিয়ে হয় সেটা দিয়ে তো আর সেকেন্ড বার হয় না, অন্য কোনো সেরোটাইপ দিয়ে যদি অ্যাটাক হয় তখন তো আমার বডি তো আর বুঝতে পারে না। তখন এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি মিলে যে একটা রিয়াকশন হয় আমাদের বডিতে, হ্যাঁ, সেটা কি সেরোটাইপ অ্যানাদার সেরোটাইপ দিয়ে যখন হয় তখন এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডির কারণে যে কমপ্লেক্স তৈরি হয়, তখন যে রিয়াকশনটা হয় সেটার কারণেই কিন্তু ডেঙ্গু হেমোরেজিক ফিভার ডেভেলপ করে। ঠিক আছে, যেন অনেক সময় ডেঙ্গুর পেশেন্ট গুলা খারাপ হয়ে যায়, হঠাৎ করে বোঝা যায় না। হ্যাঁ, কারণ আগে হয়তো ডেঙ্গু হয়েছিল, অ্যাসিম্পটোমেটিক ছিল, জানা ছিল না, হঠাৎ করে এখন রিয়াকশন হয়ে পেশেন্ট গুলো আরো খারাপ হয়ে যায়। ডেঙ্গু ফিভার আমরা কি কি ইনভেস্টিগেশন করবো? সিবিসি, লিউকোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া পাই। হ্যাঁ, তারপর হচ্ছে কি পিসিবি তে দেখা যায় যে আমাদের হেমাটোক্রিট কাউন্টটা বেশি থাকে। তারপর আইজিএম করতে পারি ডেঙ্গুর জন্য, প্লেটলেট কাউন্ট করতে পারি। আচ্ছা, ঠিক আছে। ডেঙ্গু থেকে তোমাদের ধরতে পারে ঢাকায়, যেহেতু ঢাকাতে ডেঙ্গু সবসময় হট টপিক একটা। আচ্ছা, ইন্ডিকেশন অফ হসপিটালাইজেশন ইন ডেঙ্গু পেশেন্ট, যদি ডেঙ্গু গ্রেড ফিভার 2 3 4 এর মধ্যে পড়ে যায়, তারপর ডেঙ্গু হেমোরেজিক ফিভার গ্রেড 1, কিন্তু তার যদি নিউট্রিশনাল এবং ওরাল ফ্লুইড ইলেক্ট্রোলাইট থেরাপি, মনিটরিং এবং অবজারভেশন যদি ইনশিওর করা না যায় সেই ক্ষেত্রে, আর ডেঙ্গু হেমোরেজিক ফিভারের সাথে যদি তার কোনো স্পেশাল কন্ডিশন থাকে যেমন ডায়াবেটিস, প্রেগন্যান্সি, ইসকেমিক হার্ট ডিজিজ, সেসব পেশেন্টদের অবশ্যই হসপিটালাইজেশন করতে হবে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা, যেহেতু সামনে তোমরা ইন্টার্ন করবা, তখন যেটা মেইন লাগবে, হ্যাঁ, একটা ডেঙ্গু পেশেন্টের কি কি ফলো আপে কি কি দেখতে হবে? ডেইলি ভাইটাল সাইন গুলো দেখতে হবে, হ্যাঁ, পালস, ব্লাড প্রেশার, ইউরিনারি আউটপুট, কোনো ব্লিডিং এর ফিচার্স আছে কিনা, এক্সটার্নাল অথবা ইন্টারনাল ব্লিডিং, মানে হেমোরেজিক ফিভারের দিকে চলে যাচ্ছে কিনা, হেমাটোক্রিট কাউন্টটা কিরকম, প্লেটলেট কাউন্ট কিরকম, এগুলো হচ্ছে কি আমরা ফলো আপে খেয়াল করবো। আচ্ছা, এরপরে হচ্ছে কি পয়জনিং থেকে কিছু ভাইবার কোশ্চেন বলি, যেমন হচ্ছে আমরা জানি যে আমাদের এরকম স্যাররা জিজ্ঞাসা করে যে কি কি পয়জনিং এর কেস ওয়ার্ডে দেখেছো। কমন আমরা জানি ওপিসি পয়জনিং, একদম অনেক কমন, সিডেটিভ। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে কোরসিভ পয়জনিং থাকতে পারে, হাইপিক পয়জনিং থাকে, স্নেক বাইটের পেশেন্ট থাকে, এগুলো হচ্ছে কি কমন কয়েকটা, হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ওপিসি ম্যানেজমেন্ট। যখনই ইন্টার্নশিপ শুরু করবা, এই ওপিসি ম্যানেজমেন্ট মানে একমাত্র চিকিৎসা হয়ে যাবে। দেখবা যে প্রত্যেক অ্যাডমিশনে 3-4টা করে ওপিসি পয়জনিং এর পেশেন্ট থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ভালো মতো জানতে হবে। ওপিসি পয়জনিং ম্যানেজমেন্ট কি? প্রথমে তো স্টোমাক ওয়াশ দিবেই, তারপরে হচ্ছে সব ক্লথ খুলে ফেলতে হবে এবং ভালো করে সোপ দিয়ে মানে যেগুলো কন্টামিনেশন হয়েছে যেসব জায়গায়, ওগুলাকে সরাই ফেলতে হবে, তাই না? আইভি চ্যানেল ওপেন করতে হবে, পেশেন্ট অবশ্যই এনপিও থাকবে, এবং আমাদের অ্যাট্রোপিন দিতে হবে বোলাস ফর্মে। হ্যাঁ, আমরা ইউজুয়ালি 5 দিয়ে শুরু করি, হ্যাঁ, ইনজেকশন অ্যাট্রোপিন 5 অ্যাম্পুল আইভি স্ট্যাট দিই, এবং এরপরে হচ্ছে আমরা ডাবল দ্য ডোজ ইন এভরি 10 মিনিটস। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইউজুয়ালি ওয়ার্ডে দেই 5 অ্যাম্পুল দিয়ে, এখানে 10 অ্যাম্পুল লিখছে, আমরা 5 অ্যাম্পুল দিয়ে শুরু করি, দেন 10 মিনিট পরে আবার সেটাকে ডাবল দ্য ডোজ, তাহলে 5 থেকে 10, হ্যাঁ, 10 থেকে 20, এভাবে আস্তে আস্তে ডাবল করতে পারি আনটিল অ্যাট্রোপিনাইজেশন অফার, সায়েন্স অফ অ্যাট্রোপিনাইজেশন অকার। ঠিক আছে, অ্যাপিয়ার না করা পর্যন্ত আমরা ডাবল ডোজটাকে ডাবল করতে থাকবো, এবং যখন অ্যাট্রোপিনাইজেশন হয়ে যাবে, যে সাইনগুলো আমরা পেয়ে যাবো অ্যাট্রোপিনাইজেশনে, তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা মেইনটেনেন্স ডোজে এই যে যতখানি অ্যাট্রোপিনাইজেশন, যতগুলো অ্যাম্পুলে যত এমএল, ধরো 5 অ্যাম্পুল বা 10 অ্যাম্পুল বা 15 অ্যাম্পুল, 20, তারপরে হচ্ছে 40, যত অ্যাম্পুলই হোক, সেটা 10%-এ 10% আমরা হচ্ছে গিয়ে মেইনটেনেন্স ডোজে পেশেন্টকে সেটাকে দিয়ে রাখবো 24 ঘন্টার জন্য, যখন অ্যাট্রোপিনাইজেশন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এত কঠিনের দরকার নেই, প্রথমে বলবে যে আমরা বোলাস ইনজেকশন অ্যাট্রোপিন দিব স্যার, আর এখানে হচ্ছে গিয়ে আমরা 5 অ্যাম্পুল দিয়ে শুরু করব স্ট্যাট, তারপরে এভরি 10 মিনিটসে আমরা ডাবল দ্য ডোজ করব আনটিল দ্য সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন অ্যাপিয়ার। এরপর যদি বলি এরপরে কি করবে, এরপর স্যার মেইনটেনেন্স ডোজে আমরা দেব কিভাবে, যত যত টোটাল যত অ্যাম্পুলে আমাদের অ্যাট্রোপিনাইজেশন হয়েছে সেটা 10%-এ শেষ, এতটুকু বলতে পারলেই হবে। হ্যাঁ,
এছাড়া ইনজেকশন প্যারাডিডক্সিন দিব আমরা, ঠিক আছে, 2 অ্যাম্পুল আইভি 10 মিনিট স্ট্যাট, তারপর হচ্ছে ড্রিপে দিয়ে দিতে পারি। আচ্ছা, যদি ইনফেকশন থাকে তাহলে আমরা সেফট্রাক্সন দিতে পারি একটা, হ্যাঁ, একটা পিপিআই দিতে পারি। ক্যাথেটার তো অবশ্যই করতে হবে, হ্যাঁ, ইনপুট আউটপুট চার্ট মেনটেন করতে হবে, এতটুকুই। এই কয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আহ একটা একটা 1 অ্যাম্পুলের একটা অ্যাট্রোপি, সেখানে কতটুকু অ্যামাউন্ট থাকে, হ্যাঁ, 1 অ্যাম্পুলে হচ্ছে 0.6 মিলিগ্রাম অ্যাট্রোপিন থাকে, হ্যাঁ, 0.6। আচ্ছা, ওপিসি পয়জনিং স্পেসিফিক অ্যান্টিজেন প্যারাডিডক্সিন, এতটুকু জানলেই হবে, লাগবে না। আচ্ছা, এই যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাট্রোপিনাইজেশনের সাইন কি কি, হ্যাঁ, এটা এটা ছাড়া তো স্যার ম্যাডামদের এখনো এই প্রশ্ন করে, এখনো আমরা যে এফসিপিএস এ ট্রেনিং করতেছি এখন আমাদের এই প্রশ্ন ধরে, ঠিক আছে। কি কি সাইন্স অফ অ্যাট্রোপিনাইজেশন? পিউপিলটা ডায়ালেটেড হয়ে যাবে, কেন? প্রথমে তো ওপিসি কি করে, পিউপিলটাকে মায়োসিস, তাই না, পিউপিলটাকে পিন পয়েন্ট করে, তাহলে যখন অ্যাট্রোপিনাইজেশন হবে পিউপিলটা ডায়ালেটেড হবে, ট্যাকিকার্ডিয়া পাবো আমরা, ড্রাই এক্সিলা, কারণ ওপিসিতে কি হয়, সব মানে যত ধরনের সিক্রেশন আসে বেড়ে যায়, আর যখন অ্যাট্রোপিনাইজেশন হবে তখন সিক্রেশন গুলো কমে যাবে, তাহলে ড্রাই এক্সিলা পাবো, লাংসটা ক্লিয়ার থাকবে, কোনো প্রিপারেশন থাকবে না, এবং ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। ওই যে আমরা একটু পড়ছিলাম না যে ওই যে হট অ্যাজ হেয়ার, রেড অ্যাজ কি জানি একটা ছিল মনে নাই, এইরকম, তাহলে সবকিছু মানে বেশি টেম্পারেচারটা বেশি থাকবে, ড্রাই এক্সিলা থাকবে, ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, পিউপিলটা ডাইলেটেড হবে, এগুলা হচ্ছে সায়েন্স অফ অ্যাট্রোপিনাইজেশন। আচ্ছা, ওপিসি পয়জনিং এর ডেথের কজ কি? ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হতে পারে অথবা রেসপিরেটরি ফেইলিওর হতে পারে। আচ্ছা, ঠিক আছে, কোনো পেশেন্ট কি মানে ওপিসি খেয়ে আসছে না আসছে না এটা যদি শিওর না হয়, আমরা একটা এট্রোপিন দিয়ে দেখবো 2 অ্যাম্পুল স্ট্যাট, যদি দেখি 5 মিনিট পরে পিউপিলটা আস্তে আস্তে ডাইলেটেড হচ্ছে, তাহলে তো এটা অবশ্যই বোঝা যাবে যে এটা অ্যাট্রোপিন মানে ওপিসি পয়জনিং এর কোনো কেস না, তাই না? কারণ এত অল্পতেই কখনোই অ্যাট্রোপিনাইজেশন হয়ে যাবে না। আচ্ছা, একটা ওপিসি পয়জনিং এর পেশেন্ট যদি সাডেনলি আমাদের কাছে আসে, হ্যাঁ, একটা ওপিসি পয়জনিং এর পেশেন্ট কিন্তু হঠাৎ করে সে রেস্টলেস হয়ে যাচ্ছে এবং এজিটেটেড হয়ে যাচ্ছে, তাহলে কি হতে পারে? অ্যাট্রোপিনাইজেশন ওভারডোজ হয়ে যেতে পারে, হ্যাঁ, ওভার অ্যাট্রোপিনাইজেশন হতে পারে। তখন আমরা কি করবো, একটা ইনজেকশন সেডিল দিয়ে দিতে পারি 1 অ্যাম্পুল আইভি স্লোলি, তারপর যে এই ডোজে আমরা অ্যাট্রোপিন দিচ্ছিলাম সেটাকে আস্তে আস্তে কমাই দিব, ঠিক আছে? এটাকে ওভার অ্যাট্রোপিনাইজেশন বলে। আচ্ছা, ঠিক আছে, আরেকটা আছে যে ইন্টারমিডিয়েট সিনড্রোম কাকে বলে? একটা পেশেন্ট ওপিসি পয়জনিং এরই পেশেন্ট, হ্যাঁ, ট্রিটমেন্টেও সে রেসপন্ড করতেছে এবং আমরা অ্যাট্রোপিন দেওয়ার পরে আস্তে আস্তে ট্যাপার করলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম পেশেন্ট ডিসঅরিয়েন্টেড, ড্রাউজি হয়ে গেছে, সাথে তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, জেনারেলাইজড উইকনেস হচ্ছে, মানে পেশেন্টে আবার যদি দেখা যায় যে এই ধরনের সিমটম, মানে পেশেন্ট ভালো হয়ে যাচ্ছিল কিন্তু 7 দিন পরে তার হঠাৎ করে আবার ডিসঅরিয়েন্টেড হচ্ছে, ড্রাউজি হচ্ছে, জেনারেলাইজড উইকনেস, হ্যাঁ, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, সেটাকে আমরা কি বলি? ইন্টারমিডিয়েট সিনড্রোম, ঠিক আছে। আচ্ছা, তখন আমরা কি করব, আবার রিঅ্যাট্রোপিনাইজেশন করব, ইনজেকশন অ্যাট্রোপিন দিব 20 অ্যাম্পুল আইভি স্ট্যাট একবারে, তারপরে 5 মিনিট ইন্টারভালে দেখব পেশেন্ট যদি লাংসটা আবার প্রিপারেশন ফ্রি হয়ে যায়, পেশেন্টের কন্ডিশন যদি ইমপ্রুভ করে, তাহলে আর কিছু করতে হবে না, হ্যাঁ, পেশেন্ট যদি রিঅ্যাসুরেন্স করলেই হবে, ঠিক আছে, আর একটু অ্যাট্রোপিন দিলে ব্যাস, আর কিছু করতে হবে না। শুধু তোমরা শুধু মনে রাখবে যে এই জিনিসটাকে কি বলে, টার্মিনোলজিটা মনে রাখতে পারলেই হবে, হ্যাঁ, ইন্টারমিডিয়েট সিনড্রোম বলে, তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে স্নেক বাইট থেকে যদি দু একটা জিনিস পড়ি, স্নেক বাইট তো আমরা জানি কিছু, বেশিরভাগ ক্ষেত্রে স্নেক বাইটের বাংলাদেশে হচ্ছে কি কোবরা, রাসেল ভাইপার, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ট্রেইট, এগুলাই সবচেয়ে কমন, হ্যাঁ, তাহলে হিস্ট্রি নিতে হবে, বাইট মার্কস আছে কিনা দেখতে হবে, আর পেশেন্ট, সবগুলা পেশেন্ট দেখা যায় যে সাপে কাটছে, ওখানে কিছু হয় দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসে, কাপড় দিয়ে বেঁধে নিয়ে আসে, তো ওই টনিক
এটা আগে লুজ করতে হবে। হ্যাঁ? রিমুভ করতে হবে। রিমুভ করে আস্তে, আস্তে পেশেন্টকে যে ব্লাড সাপ্লাইটা যাতে সার্কুলেশনটা যাতে মেইনটেইন হয় সেটা খেয়াল করতে হবে। এরপরে আমরা কি করব? পেশেন্টকে বেড রেস্টে একটা নরমাল স্যালাইন দিয়ে দিব। একটা অ্যান্টিবায়োটিক ওমিপ্রাজল এরপরে অবশ্যই আ তার আগে আমরা হচ্ছে পেশেন্টকে 20 মিনিট হোল ব্লাড ক্লট টেস্ট করতে দিব এবং এটা হতেই আমরা আরো কিছু বেসলাইন যে ইনভেস্টিগেশন গুলো আছে সিবিসি এগুলো তো দিব, ইউরিনারি ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট, হ্যাঁ, এসজিপিটি লিভারের যেগুলা, তারপরে এর সাথে আমরা পিটি আয়নার দিব, ডিরাইমার গুলা দিব। কারণ রাসেল ভাইপারের ক্ষেত্রে আমরা কি জানি এটা হেমাটোলজিক্যাল যে ম্যানিফেস্টেশন গুলা সেগুলা পাই, তো একবারে আমরা সেগুলা করে ফেলবো। হ্যাঁ, এগুলা দেওয়ার সাথে সাথে পাশাপাশি এই টেস্টগুলা করতে দিব এবং একই সাথে 20 মিনিট হোল ব্লাড ক্লট টেস্ট করতে দিব। তো দেখি সেখানে পজিটিভ আসছে তাহলে আমরা অবশ্যই আমাদের যে টিটেনাস দিতে হবে, আমাদের অ্যান্টিভেনম তো শুরু করতে হবেই। এর সাথে, সাথে টিটেনাস টক্সওয়েড দিতে হবে যদি পেশেন্টের তো একটা বোন থাকেই। সাপে কামড় দিচ্ছে ওখানে তারা মাটিতে কাজ-টাজ করে। তাই আগে থেকেই টিটেনাস একটা দিয়ে দিতে হবে। এক হাতে হচ্ছে গিয়ে টিটেনাস টক্সওয়েড দিব ইনজেকশন টিটি। আরেক হাতে হচ্ছে টিআইজিটা দিতে হবে যদি হচ্ছে সাথে ২ হাতে ২ পাশে ২ টা দিয়ে দিব। হ্যাঁ? আর জ্বর যদি থাকে তাহলে একটা প্যারাসিটামল দিব। আচ্ছা। অ্যান্টিভেনমটা আমরা কিভাবে দেই? হ্যাঁ? যেহেতু সামনে পাস করার পরে ইন্টার্নশিপ এই কোয়েশ্চেন গুলো অনেক ডিল করতে হবে। তো এই কোয়েশ্চেন গুলো স্যার ম্যাডামরা একটু জিজ্ঞাসা করেন যে এগুলা যাতে তোমরা একটু জানো, এগুলা যাতে পারা যায়। হ্যাঁ? তাহলে এখানে আমরা কি করি? আমরা অ্যান্টিভেনম দেই। ইনজেকশন অ্যান্টিভেনম 10 ভায়াল প্লাস নরমাল স্যালাইন 100 ml নরমাল স্যালাইনের মধ্যে ডাইলিউট করে সেটা আইভি এট দ্য রেট অফ 60 ড্রপস পার মিনিট। হ্যাঁ? একটা ভায়াল যেটা সেটার মধ্যে টোটাল ভায়াল আমরা কয়টা দিচ্ছি? 10 টা ভায়াল দিচ্ছি। কিসের মধ্যে দিচ্ছি? আমরা 10 ml ডিসিলভার মানে নরমাল স্যালাইন যেটা আমরা 100 ml নরমাল স্যালাইনের মধ্যে মাইক্রোবুরেট সেট দিয়ে আইভি দিয়ে এটা চালু করে দিব। ঠিক আছে? আর অ্যান্টিভেনমে অনেক সময় অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন হতে পারে। সেজন্য আমরা অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন প্রিভেন্ট করার জন্য কি ইউজ করতে পারি? আমরা হচ্ছে অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন প্রিভেন্ট করার জন্য ইনজেকশন কর্টিসন দিতে পারি। ইনজেকশন কর্টিসন, ইনজেকশন এভিল দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, এটুকু বললেই হবে। কর্টিসন আর এভিল দিব। কর্টিসন আর এভিলের ডোজ আছে, লাগবে না। অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন কিভাবে হচ্ছে এটা কিভাবে বুঝবো? যদি আর্টিকেরিয়া হয়, ইনটেন্স ইচিং হচ্ছে, হ্যাঁ? দেখা যাচ্ছে অ্যান্টিভেনম দেওয়ার পরপরই পেশেন্টের আর্টিকেরিয়া হচ্ছে, শরীর ফুলে যাচ্ছে, জায়গায়, জায়গায় পানি চলে আসছে, চুলকাচ্ছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এগুলো সাইন অফ অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন। আমরা আগে একটা এভিল কর্টিসন দিয়ে দিব। ঠিক আছে? এটা টিচাররা অনেক সময় জিজ্ঞাসা করেন। এটা মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে মোটামুটি অনেকগুলা টপিক নিয়ে আলোচনা করলাম। তোমাদের পয়জনিং থেকে শুরু করে ইনফেকশাস ডিজিজ, রিউমাটোলজির অনেকগুলা টপিক নিয়ে। তো মোটামুটি আমি চেষ্টা করেছি যে তোমাদের ভাইভাতে যে কোয়েশ্চেন গুলো বেশি ধরে সিনারিও থেকে বা ছোটখাটো ডায়াগনোসিস যে স্পট ডায়াগনোসিস গুলা বেশি জিজ্ঞাসা করে, মানে এগুলা থেকে এত বেশি কোয়েশ্চেন আসেও না রিটেনে। ভাইভাতেও একটা দুটা কোয়েশ্চেন করবে। তো দেখা যাবে যে হচ্ছে গিয়ে ঘুরে ফিরে এই কোয়েশ্চেন গুলাই স্যার ম্যাডামরা জিজ্ঞাসা করবে। এত কঠিন একদমই জিজ্ঞাসা করে না। কারণ এই জিনিসগুলা আরো ডিটেইলস পড়তে হলে আরো মানে আরো যখন তোমরা বড় হবে বা আর একটু পোস্ট গ্রাজুয়েশনের দিকে দেখা যায় এই রিউমাটোলজি এগুলো থেকে আরো ডিপে যায়। হ্যাঁ? তো এমবিবিএস এর ফাইবার প্রফে এত কঠিন কিছু জিজ্ঞাসা করবে না। এট লিস্ট কজ গুলা মনো আর্থ্রাইটিস, পলি আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস এর কজ গুলা মনে রাখতে হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিসটা একটু পড়তে হবে ভালো করে। হ্যাঁ? পয়জনিং এর থেকে হচ্ছে গিয়ে ওপিসি পয়জনিংটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। স্নেক ভেনম পয়জনিং এই দুইটা একটু ভালো করে দেখতে হবে। ওদিকে ডেঙ্গু ফিভারটা একটু ভালো করে দেখতে হবে ইনফেকশাস এর মধ্যে। হ্যাঁ? তারপরে হচ্ছে ম্যালেরিয়াটা একটু দেখতে পারো। এই আরকি। এই ধরনের কোয়েশ্চেন গুলাই আসবে। আচ্ছা, ঠিক আছে। ক্লাসে এতটুকু। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আপুকে জিজ্ঞাসা করতে পারো। যদি পড়ার সময় আরো কনফিউশন হয়, যে জিনিসগুলো বুঝতে কঠিন মনে হচ্ছে আর একটু ইজি করে যদি বলে দেওয়া যেত তাহলে অবশ্যই গ্রুপে বলবে। ঠিক আছে? গ্রুপেও জানাতে পারো, আমাকে ইনবক্সেও বলতে পারো যে এটা আরেকটু ইজি করে বুঝাই ভালো হয়। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, না হলে আমরা ক্লাসটা শেষ করে দেব।
আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় কোয়েশ্চেন নাই। তাহলে হচ্ছে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।